মহারাজ যশবন্ত সিংহ, আপনি নর্মদা যুদ্ধে তারার পক্ষে যুদ্ধ করেছিলেন বলে আমার অপ্রীতিভাজন নহে। নমস্কার, আমি অভিজিৎ বলছি। ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে আপনাদেরকে স্বাগত জানাই। আজ আমরা উপস্থিত হয়েছি বাংলা চলচ্চিত্রের কিংবদন্তি অভিনেতা কমল মিত্রের ছোট কন্যার বাড়িতে। আমাদের সঙ্গে রয়েছেন শ্রীমতী চন্দনা ঘোষ। আজকে দিদির কাছ থেকে আমরা জেনে নেব বাংলা চলচ্চিত্রের সেই কিংবদন্তি অভিনেতা কমল মিত্রের জীবনের নানান জানা অজানা কাহিনী। তো বাবা হিসেবে কমল মিত্রকে কিভাবে পেয়েছেন? মানে আপনার ছোটবেলা থেকে মানে মনে পড়ছে এরকম কথা যে মানে বাবাকে দেখছেন, সেই সময় থেকে যদি কিছু মানে প্রথমে বলেন যে বাবা হিসেবে কমল মিত্র। আসলে আমার বাবা অভিনয় করতেন ঠিকই, কিন্তু বাবা সেটা মনে করতেন যে বাবা সেটা কাজে যাচ্ছেন, তার সঙ্গে বাবা পারিবারিক জীবনটা সম্পূর্ণ আলাদাভাবেই দেখেছেন। আচ্ছা, বাবা কাজ করতেন, বাবা খুব জমাটি আড্ডাবাজ মানুষ ছিলেন। বাবা যখন কাজের সময় আড্ডা দিচ্ছেন, সবই করছেন, বন্ধুদের সঙ্গে গল্প করা সবই, কিন্তু যেই কাজ শেষ হতো বাবা বাড়ি চলে আসতেন। মানে সেইটা বাবা কোনো করতেন না। আর বাড়ি যে আসতেন, এসে সারাদিনের যেসব মজার মজার ঘটনা হতো সেগুলো আমাদেরকে বলতেন। আর আমরা খুব সারাদিন অধীর আগ্রহে বসেই থাকতাম বাবার সেই সব গল্প শোনার জন্য। আপনারা তিন ভাই বোন? আমরা তিন ভাই বোন। আমার সব থেকে বড় দিদি, তারপর মাঝে দাদা, আমি ছোট। আচ্ছা। তো বাবা এমনও হয়েছে, মানে তখনকার কালে তো মোবাইলের যুগ ছিল না, কিন্তু বাবা যদি কোনোদিন কাজে আটকে গেছেন, হয়তো কোনো নাটকের কাজে বা সিনেমার কাজে, বাবা কিন্তু এক হয় টেলিফোন করে, না হলে লোক পাঠিয়ে বাড়িতে খবর দিয়েছেন যে আমার ফিরতে দেরি হবে। বাবা খুব মানে নিয়মানুবর্তিতার একটা মানে খুব বাবা ছিল আর কি। মানে শুটিং এ গেছে বলে যে মানে বাড়ি ঘর ভুলে যাবে সেরকম কোনো ব্যাপার না, কোনোদিন না। মানে এমনও হয়েছে যে বাবা কোনোদিন, আমার খেয়াল নেই যে বাবা কাজের পর বাইরে যে বন্ধুদের সঙ্গে খেতে চলে গেলেন বা কিছু, তা না। বাবা খুব বাইরে খাবার খেতে ভালোবাসতেন, কিন্তু বাবা সবসময় নাটকের পর হয়তো অত রাত্রিরে ফিরছেন, 9:30 10টা হয়ে যাচ্ছে, কিন্তু বাবা খাবার কিনে আনছেন, নিয়ে সেইটা বাড়িতে সবাই মিলে খাচ্ছি। তো বাবা খুব স্নেহপ্রবণ মানুষ ছিলেন, খুব কর্তব্যপরায়ণ ছিলেন। আর আমাদের ছোটবেলায় আমাদের মানে বাবা নিজে থলি হাতে মানে বাজার যেতেন, যদুবাবুর বাজারে। তো এখন অনেকের প্রশ্ন থাকতে পারে যে বাবা এত তখন নামকরা অভিনেতা, হঠাৎ করে বাবা কেন নিজেই বাজার যাচ্ছেন? কাজের লোকও তো পাঠাতে পারতেন। হ্যাঁ, কিন্তু তা না, বাবা কেন যেতেন? যে বাবা নিজের পছন্দ মতো বাজারটা করবেন বলে। আর বাবার একদম মুখস্থ ছিল আমাদের তিন ভাই বোনের যে কার কোনটা পছন্দ, বাবা ঠিক সেই জিনিসগুলো বাজার থেকে কিনে আনতেন। মানে একজন বিখ্যাত অভিনেতা, তার মানে অভিনয়ের পাশাপাশি সে একজন মানে সংসারী মানুষ হিসেবেও ভীষণ সফল। একদম একদম। আর মানে খুব সিনেমার জাদ্রেল কমল মিত্র, যেটা মানে দর্শক তাকে জাদ্রেল বাবা হিসেবেই সিনেমায় জানে, উত্তম কুমার বা সুচিত্রা সেনের জাদ্রেল বাবা। তো সেই জাদ্রেল বাবা কমল মিত্র বাস্তবে কতটা জাদ্রেল ছিলেন? না, জাদ্রেল বললে কি হয়েছে, বাবা অ্যাকচুয়ালি কিন্তু খুব মানে বাবার মনটা খুব নরম ছিল, খুব নরম প্রকৃতির মানুষ ছিলেন। কিন্তু বাবার যে অভিনয়গুলো এখন দেখা যায় তাতে বাবার সবই ওই জাদ্রেল চরিত্র, রাগী বাবা, মেজাজি বাবা, সেইগুলোই এখন দেখা যাচ্ছে বলে লোকের মনে একটা ওই রকমই ধারণা হয়েছে। হ্যাঁ, কিন্তু বাবা তা ছিল না। বাবা রাগী ছিলেন, এটা কোনো সন্দেহ নেই, রাগী ছিলেন, কিন্তু বাবা যখন তখন রেগেও যেতেন না। বাবা রেগে যাওয়ার কারণ হলেই রাখতেন। আমরা যে ছোটবেলায় বকা খাইনি তা না, মানে তার কারণ হয়েছে, বকা খেয়েছে, কিন্তু সে রাগ বাবা তাড়াতাড়ি চলে যেত। হ্যাঁ হ্যাঁ, মানে এইটা বললে লোকে হয়তো অবাক হবে, আমরা প্রত্যেক বছর যখন নতুন ক্লাসে উঠতাম তিন ভাই বোন, সমস্ত বই খাতা নতুন। বাবা যদুবাজারে একটা নাগ পেপার হাউস বলে দোকান ছিল তখন, সেখান থেকে ব্রাউন পেপারের রোল এনে বাবা প্রত্যেকটা নিজে মলার দিত, ট্যাগ লাগিয়ে রোল নাম্বার লিখে দিত। এই রকম মানে প্রত্যেকটা, মানে এতই ঘরোয়া মানুষ ছিলেন বাবা। আচ্ছা, তো কমল মিত্রের জন্ম তো বর্ধমানে 1911 সাল, না 1912 সালের 9 ডিসেম্বর বর্ধমানে জন্ম ওনার। হ্যাঁ, বর্ধমানে জন্ম। আর ওনার আদি বাড়ি সেটা তো আমাদের হুগলির বলাগড়। হ্যাঁ হ্যাঁ, আসলে বাবা জন্মেছে বর্ধমানে এবং আমার ঠাকুরদাও জন্মেছেন বর্ধমানে, কিন্তু আমরা হচ্ছে আসলে বলাগড় যে থানার অন্তর্গত চাঁদরা গ্রাম, তখন গ্রামই ছিল, এখন হয়তো সেটা শহর হয়ে গেছে, চাঁদরার মিত্র।
চাঁদরার মিত্র, কিন্তু বাবার ঠাকুরদা ছিলেন খুব নামকরা ডাক্তার তখনকার দিনে। জগবন্ধু মিত্র ওনার নাম ছিল। ওনার নামে এখনো বর্ধমান শহরে রাস্তা আছে এখনো। তো বাবার ঠাকুরদাদা ডাক্তার ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, সেই সময় বর্ধমানে একটা ম্যালেরিয়ার এপিডেমিকও হয়েছিল। তো কোনোভাবে সাক্ষাৎ হয়েছিল, উনি রিকোয়েস্ট করেছিলেন যে আপনি ডাক্তার হয়ে এখানে চাঁদরায় গ্রামে যদি থাকেন তাহলে শহরে গেলে তো অনেক লোকের উপকার হবে না, অনেক সেবা করতে পারবেন। ওনাকে বর্ধমানে, হ্যাঁ, মানে ওনার ইন্সপিরেশনে। তো উনি যখন তখন চলে এলেন বর্ধমানে, এসে উনি প্রচুর জনহিতকর কাজের সঙ্গে যুক্ত ছিলেন, মানে বাবার ঠাকুরদা, হ্যাঁ ঠাকুরদাদা ছিলেন। এবং উনি ফার্স্ট ক্লাস অনারারি ম্যাজিস্ট্রেট ছিলেন, মানে খুব স্বনামধন্য মানুষ ছিলেন। যে উনি যখন পঞ্চম জর্জ ভারতে এসেছিল 1911 সালে, উনি দরবারি মেডেলও পেয়েছিলেন, মানে ওনার থেকে, মানে ওনার কাজের রেকগনিশনে আর কি, এরকম মানুষ ছিলেন। আর আমার সেই সময় সোশ্যাল ওয়ার্কে ওনার একটা নাম ছিল, একদম বর্ধমানের সবাই চিনতো এক ডাকে, মানে আজও তো রাস্তা আছে ওনার নামে না, তাহলেই বোঝা যায় কিরকম ওনার, মানে আর আমার ঠাকুরদাদা, হ্যাঁ মানে ওনার বাবা কমল মিত্র স্যারের বাবা, হ্যাঁ আমার ঠাকুরদা ছিলেন নরেশচন্দ্র মিত্র। উনি ছিলেন অ্যাডভোকেট এবং উনি বহুদিন বর্ধমান মিউনিসিপ্যালিটির চেয়ারম্যান ছিলেন এবং বহু এনজিওর সাথে, মানে জনহিতকর কার্যের সঙ্গে যুক্ত ছিলেন। এক ডাকে সবাই চিনত। উনি খুব নামকরা অ্যাডভোকেটও ছিলেন। রাজা বিজয়চাঁদ মহাতাব ওনার খুব বন্ধু ছিলেন। মানে এই রকম পরিবার বাবার। আর বাবার নিজের মেজ জ্যাঠামশাই ছিলেন রায়বাহাদুর, উনি সিভিল সার্জন ছিলেন সেই সময়। তো এই পরিবার থেকে বাবা এসছেন। কিন্তু বাবাদের আদি দেশ যে চাঁদরা, সেই চাঁদরাতে বাবারা প্রত্যেক বছর পুজোতে যেতেন এবং সেখানে 260 বছরের দুর্গাপুজো বন্ধ হয়ে গেল যখন, বাবা খুব মনে দুঃখও পেয়েছিলেন। তো ও হ্যাঁ, দেশের বাড়িতে তৈরি হতো মূর্তি, নিয়ে পুজো হতো। এবং আরেকটা ব্যাপার, সেই কারণে বাবা না কলকাতায় কখনো দুর্গা ঠাকুর দেখতে যেতেন না, মানে ওই দুঃখে দুর্গাপুজো বন্ধ হয়ে গেছে, এতদিনের পুরনো। আর বাবা, এই যে আমরা যখন ছোট ছিলাম, বাবা একদিন আমাদের ঠাকুর দেখাতে গাড়ি করে ভোরবেলা বেরিয়ে 3-4 ঘন্টা ঘুরিয়ে নিয়ে যেতেন ঠাকুর দেখাতে। তাতে তখনকার দিনে তো উত্তর আর দক্ষিণ কলকাতার মানে মোটামুটি সব ঠাকুরই দেখা হয়ে যেত আর কি। তো আমরা ওই মানে বাবা তারপরে কোনো ঠাকুর দেখতে যেতেন না। চাঁদরাতে বাবার মানে ঠাকুরদা যিনি ছিলেন, ওনার নাম ছিল বালকরাম মিত্র। বাবার কাছে গল্প শুনেছি, বাবাও শুনেছেন গল্পটা, যে উনি চাঁদরাতেই ভগবানের দর্শন পেয়েছিলেন। বাবাদের বাড়ির খুব কাছেই ছিল গঙ্গা। তো এইবারে সেই গঙ্গার ধারে উনি একদিন বিকেলে বেড়াচ্ছেন উল্টো রথের সময়টা। তো একজন বৃদ্ধ এসে বলেছে যে আমি সারাদিন কিচ্ছু খেতে পাইনি বাবা, আমায় একটু খেতে দাও। এইটা শুনে ওনার কিরকম একটা খটকা লাগে। উনি বাড়ি এসে সব মহিলাদের জিজ্ঞাসা করেছেন যে আজকে যে সত্যনারায়ণ পুজো হয়েছে কোনো তাতে খুঁত হয়েছে কি? তখন জমিদার বাবু বলছেন সবাই চুপ করে গেছে। তারপরে একজন স্বীকার করেছে যে হ্যাঁ, একটা মাথার চুল সিন্নিতে পড়েছিল, আমরা পুরোটা না ফেলে দিয়ে একটা ফেলে দিয়েছি, মানে চুলটা উঠিয়ে। তো উনি কাউকে কিচ্ছু বলেননি। পরের দিন একদম বাড়ির থেকে চলে গেলেন পদব্রজে বৃন্দাবন নিয়ে, সাধু হয়ে গিয়েছিলেন, আর কোনোদিন ফেরত আসেননি। ওনার নাম হয়েছিল বলরাম দাস বাবাজি। উনি বৃন্দাবনে ওনার মানে মন্দির টন্দির ছিল আর কি, এটা বাবার কাছে শোনা। তো এখন আমরা যখন ছোট ছিলাম, বাবা আমাদের চাঁদরা দেখাতে নিয়ে গিয়েছিল বাড়ি ছোটবেলায়। কিন্তু তখন আমার হয়তো 8-9 বছর এরকম বয়স হবে। আমরা 3 ভাই বোন, মা বাবা সব গিয়ে দেখে এসেছিলাম। সেই বাড়িও দেখেছি, সবই দেখেছি, কিন্তু তারপর বাবা আর কখনো যাননি। তো ওই সময় বাড়িটা একটু জরাজীর্ণ হয়েছিল। আর বাবার খুব দূরসম্পর্কের এক ভাই সেই সময় ওই বাড়িতে ছিলেন, কিন্তু বাড়ির কোনো মেনটেনেন্স ছিল না, যে যা হয়ে থাকে আর কি। তো ওইটা খুব জানার ইচ্ছে আমার, যে এখন বাড়িটার কি হয়েছে। বাবার কাছে শুনেছি যে বাড়িটা নাকি বাবাকে কেউ বলেছিল যে কোনো বাচ্চাদের স্কুল হয়ে গেছে বা কিছু, কিন্তু সত্যি কিনা যায় না, কেন বাবা আর কোনোদিন ওখানে যায়নি। সেই আর আপনারাও আর কোনোদিন মানে সেটা এখন ভিডিওর মধ্যে দিয়ে দর্শক বন্ধুরা যদি ব্যাপারটা মানে জানান কমেন্টে, তাহলে ভালো হয়। একটু জানান বা কিছু ফটো, এখনকার ফটো যদি দিতে পারেন তাহলে আমার খুব ভালো লাগবে আর কি। তো এরকম একটা পরিবারের ছেলে কমল মিত্র, এবং তারপর ওনার এই পিতা ছিলেন আইনজীবী, দাদু ছিলেন এত বড় সমাজসেবী, তিনি ডাক্তার। তারপর উনি সিনেমাতে কি করে এলেন? হ্যাঁ,
না এইটা সবারই প্রশ্ন যে কি করে এলেন। তো সেটা হচ্ছে বাবার এটা না জন্মগত প্রতিভা ছিল। বাবা ছোটবেলায় স্কুল কলেজে আবৃত্তিতে প্রাইজও পেয়েছে। আর বাবার একটা শখ ছিল যে বাবা নাটকের বই পেলেই চিৎকার করে করে সেগুলো পাঠগুলো পড়তেন, কোনো কারণে না, এমনিই পড়তেন। কিন্তু বাবাদের বাড়িতে মানে আমাদের ওই বাড়িতে কেউ সিনেমা দেখা তো দূরের কথা, সিনেমার নাম পর্যন্ত উচ্চারণ করা ছিল না। কমল মিত্রের জন্ম হলো। হ্যাঁ, তো বাবা কি করতো, বর্ধমান তখন কিন্তু নাটকের ব্যাপারে একটা বেশ অ্যাডভান্সড জায়গা ছিল। তো অনেক তখন ওই বাইরে থেকে দল এসে করতো। তারপর বর্ধমান শহরে 1902 সালে একটা ভিক্টোরিয়া থিয়েটার বলে একটা থিয়েটার ছিল। তো বাবার সুযোগ পেলেই টুক করে বাড়িতে লুকিয়ে একটু দেখে আসতো কি করে মানে কে রিহার্সাল দেয়া বা এরকম। তো বাবার কি হলো, বাবা যখন পড়াশুনো শেষ করে কিংস কমিশনে মিলিটারিতে বাবা চাকরি পেল, সেকেন্ড লেফটেন্যান্ট ল্যান্ড ফোর্স। তো বাবাকে দেরাদুনে যাওয়ার জন্য টিকিট এলো, ফার্স্ট ক্লাস টিকিট, মানে ট্রেনিং এর জন্য। এবারে বাবা যেই বাড়িতে এসে সেটা বললো, বাবা তো পুরো না বলে করেছে পুরো ব্যাপারটা। বাবা যেই বললো আমার ঠাকুমা ভীষণ কান্নাকাটি শুরু করলেন, কেননা বাবারা অ্যাকচুয়ালি 2 ভাই 2 বোন। বাবার দাদা ছিলেন, কিন্তু উনি 16 বছর বয়সে ম্যালেরিয়া হয়ে মারা যান, বাবার তখন 8 বছর বয়স। তো বাবা সবার চোখের মণি, সেই ছেলে মিলিটারিতে চলে গেলে, এক ছেলে। তো বাবা তখন বহু চেষ্টা করে, মানে ইনফ্যাক্ট আমার ঠাকুরদা বহু চেষ্টা করে, সে নাম আমি বইয়ে সব লিখেছি আমার লেখা বইতে বাবার সম্বন্ধে, যে অনেক কষ্ট করে বাবার নামটা কাটাই করাতে হয়েছিল মহারাজাকে বলে, কেউ করতে পারেনি, মহারাজা বিজয়চাঁদ ওটা করেছিলেন। তো এইবারে বাবা বর্ধমান কালেক্টরিতে চাকরি করে। তো বর্ধমান কালেক্টরিতে চাকরি করতে করতে বাবা টুকটাক সুযোগ পেলে একটু অভিনয় করতো। তো বাবার রানিগঞ্জে যখন বাবা ট্রান্সফার হয়ে গেল, কয়েক বছর ছিলেন ওইখানে, বার্ন কোম্পানিতে একটা বছরে 3 দিন করে নাট্য উৎসব হতো। এবং বার্ন কোম্পানির সাহেবরা জানতেন কিছু করে যে এই ছেলেটা খুব ভালো অভিনয় করে। তো বাবাকে প্রত্যেকবার ভালো অভিনয় করার মানে পাঠ দিয়ে ডেকে নিয়ে যাওয়া হতো। তো বাবা ওখানে অনেক থিয়েটার করেছে, মানে ওটা সূচনা, এবং তার সঙ্গে আসানসোলের ব্যারেট ক্লাবে করতো। আর বর্ধমানে যখন ছিল বিমল মেমোরিয়াল হল একটা ছিল, তাতেও টুকটাক নাটক করেছে, কিন্তু সেগুলো পরের দিকে আর কি। তো বাবা যখন ওই একবার বাবাই গল্প করেছে ন্যাচারালি, না হলে আর আমি জানবো কি করে, যে ব্যারেট ক্লাবে বাবা আলমগীর নাটকে রাজসিংহ করছে, সেই সময় ব্যারেট ক্লাবে এসছেন ওখানকার নতুন এসডিও সাহেব, আইসিএস ম্যাকনার্নি সাহেব। তিনি বাবার অভিনয় দেখে বলেছিলেন যে কমল, তুমি তোমার এত পাওয়ারফুল অ্যাক্টিং, তুমি এখানে পড়ে আছো কেন, তুমি কলকাতায় গিয়ে পাবলিক থিয়েটার জয়েন করো। তো সেটাই পরে দেখা গেল যে তার কথাটাই সাহেবের ইনফ্লুয়েন্সেই কমল মিত্র, না তার ঠিক ইনফ্লুয়েন্স নয়, মানে বাবার অভিনয় এত ভালো হতো, হ্যাঁ ওনার ওটা মনে হয়েছিল, আর সেটাই পরে দেখা গেল সত্যি হলো, একদমই তাই। তারপর কলকাতাতে এসে তো প্রথমে তো থিয়েটার দিয়ে ওনার শুরু হলো নাকি প্রথমে এসে ফিল্মেই? হ্যাঁ, মানে বাবা ফিল্ম সম্বন্ধে কিচ্ছু জানতেন না, বাবার কোনো ধারণাও ছিল না। বাবা চেয়েছিলেন মঞ্চেই আসতে, এবং সেই জন্য বাবা শিশির বাহাদুরের মঞ্চতে বা আরও যে 2-1টা তখন গেছেন, কোনো কাজের খবর পেয়েছেন এতে। কিন্তু বাবার সুযোগটা প্রথম হলো 1943 সালে নীলাঙ্গুরীয় বলে একটা বই গুণময় বন্দ্যোপাধ্যায় করছিলেন, তার কাছেও বাবা এসছিলেন যে কি রকম মানে কাজের সুযোগ আছে কিনা জানতে আগে। তো উনি বাবাকে একটা লাইন আর কি পাঠ দিয়েছিলেন, একটা পার্টির সিনে বাবা স্যুট টুট পরে বসে আছে, আর যে হিরো ধীরাজ ভট্টাচার্য ছিলেন ওনাকে বলছে আপনি তো মশাই একটা বর্ণচোরা আম, এই ডায়ালগটা। কিন্তু এইটাই বাবা বলেছিল, এটাই সেই হিসেবে বাবার প্রথম বই, কিন্তু বাবা কোনো পারিশ্রমিক পায়নি। মানে নীলাঙ্গুরীয় দিয়েই চলচ্চিত্র জগতে ওনার যাত্রা শুরু। কিন্তু তারপরে বাবা করলেন সেটা দেবকী বোস। তো প্র্যাকটিক্যালি বলতে গেলে বাবাকে ফিল্মে এনেছেন দেবকী বোস, তার কারণ বাবা দেবকী বোসের বাবা আর আমার ঠাকুরদারা খুব পরিচিত ছিলেন, উনিও বর্ধমানের অ্যাডভোকেট ঠাকুরদা ছিলেন, ওনারাও তাই, হ্যাঁ সেই হিসেবে। তো বাবা প্রথমে কয়েকটা হিন্দি বই করেছিল, তখন কলকাতা, এটা অনেকেই জানেন না, নিউ থিয়েটার্সের যে বইগুলো, হ্যাঁ, তো দেবকী কুমার বসুও অনেক হিন্দি বই করেছেন। তো ওই হিন্দি বইতে তখন তো সিস্টেমটা ওরকম ছিল যে বাংলায় হতো, হিন্দিতে হতো। তো নেক্সট বই বাবা করলো দেবকী কুমার বোসের রামানুজ। আচ্ছা,
তো এই রামানুজের একটা মজার গল্প আছে। রামানুজ এখন বাবা যখন দেবকী কুমার বোসের কাছে গিয়েছেন কাজের খোঁজ খবর করতে, বাবা বলেছেন, জিজ্ঞাসা করেছেন যে হিন্দি জানো? বাবা বলেছে হ্যাঁ আমি হিন্দি জানি। এবার বাবা তো হিন্দি জানে না। তো এইবারেতে যখন রামানুজের বাবা গেছে, উনি ডেকে পাঠিয়েছেন, বাবা গেছেন স্টুডিওতে, যিনি হিন্দির পণ্ডিতজি ছিলেন তিনি তাকে দেবকী কুমার বসু বলেছেন যে জানতো, গিয়ে দেখুন ও হিন্দি বলতে পারে কিনা। এবার বাবা খুব ভয়ে ভয়ে, তখন উনি যেরমভাবে বলছেন বাবা তার ঠিক কপি করে বলছে। এইভাবে বাবা বলতে ও বলেছে হ্যাঁ ইসমে চলেগা, মানে মানে জানে হিন্দি। তো তখন বাবা এসেই বর্ধমানে তখন ওই বাবার যে রাজ স্কুলে আর কলেজে যে মানে হিন্দির মাস্টারমশাই আর উর্দুর মাস্টারমশাই, হ্যাঁ, তো ওই তাদের কাছে প্রাইভেটে পড়তে শুরু করলেন। তো বাবার সেটাতে দুটো সিন ছিল। একটা সিন ছিল যে যে রাজা ছিলেন করেছিলেন বোধহয় ওটা ধীরাজ ভট্টাচার্য, ওটাও করেছিলেন। আর বাবা একটাতে কোনো ডায়ালগ নেই, দাঁড়িয়ে আছেন 4-5 সৈন্যর মধ্যে, বাবার হাতে একটা টাঙ্গি ছিল, দাঁড়িয়ে আছেন। আর পরেরটাতে একটা লাইন ছিল পরের দিনের এটাতে, যে বাবাকে খুব করে মানে মারা হচ্ছে আর কি, আর বাবা বলছে মাফ কিজিয়ে মহারাজ मैं नहीं जानता, मैं नहीं जानता, এইটুকুন ডায়ালগ। তার জন্য বাবা 20 টাকা পারিশ্রমিকও পেয়েছিল। আর ওই পাঠটুকুই বাবা মুখস্থ করতে তখন বাবা মানে জ্বর এসে গেছে প্রায় বাবার, আর কি এরকম অবস্থা হয়েছিল। তাহলে মোটামুটি দেবকী কুমার বসুর হাত ধরেই, হ্যাঁ, মানে অ্যাকচুয়ালি এসছেন নীলাঙ্গুরীয় বই, কিন্তু ওটা হ্যাঁ, কিন্তু প্রথম উল্লেখযোগ্য বলতে দেবকী কুমার বসুর এই রামানুজ। হ্যাঁ, তারপরে আরও করেছেন, রামানুজের পরে করেছেন কৃষ্ণলীলা, তাতে রাধা করেছিলেন কানন দেবী, বাবা করেছিলেন তার বাবা বৃষভানুর চরিত্র। তারপরে সড়ক সে সুন্দর দেশ হামারা করেছিল বাবা, তাতে হরি সর্দারের পাঠ করেছিল, এটা একটু বড় পাঠ। আর বিপিন গুপ্ত করেছিলেন জমিদার। আচ্ছা, তারপর তো অনেকই করেছেন। তাহলে এই যখন মানে চলচ্চিত্রে আস্তে আস্তে প্রতিষ্ঠা হচ্ছে, এই সময় কি কলকাতায় থিয়েটারের সঙ্গেও ইয়ে শুরু হয়েছে? না, কি হলো, বাবা তখনও থিয়েটারে সুযোগ পায়নি, কিন্তু বাবা এই যে বিপিন গুপ্ত তো তখন প্রতিষ্ঠিত অভিনেতা, হ্যাঁ, মানে উনি তো বাবার অনেক আগেও এসছেন, উনি খুব নামকরা অভিনেতা। তো ওনাকে বাবা বলেছে অনেকবারই যে আমার এরকম অভিনয় করতে ইচ্ছে করে, আর ওইটা থিয়েটারে, আর উনি স্টারের সঙ্গে তখন যুক্ত ছিলেন। তো উনি একদিনকে বাবাকে সঙ্গে নিয়ে স্টারে গিয়ে, মহেন্দ্রগুপ্ত তখন ছিলেন ডিরেক্টর, হ্যাঁ, বললেন যে এরকম এই ছেলে অভিনয় ভালো করে, তো টিপু সুলতান নাটক হচ্ছে আমাদের বিপিন গুপ্ত, না ওটা তোমার 44 সাল, 44-45 এরকম সালে, 44 সাল বোধ হয়। তো 44 সালে উনি বললেন যে ব্রেথওয়েটও যে করছেন চলে যাচ্ছেন, বোধহয় বীরেশ্বর সেন বা কেউ একজন করছিলেন, তো উনি চলে যাচ্ছেন, তো এই ছেলেটিকে নিতে পারো। তো ওই বাবা জয়েন করলো, ওই বিপিন গুপ্ত এনে বাবাকে পরিচয় করিয়ে দিলেন আর মহেন্দ্র গুপ্তের সাথে, এবং বাবা সেই, তাহলে থিয়েটারের ক্ষেত্রে কি কমল মিত্র প্রথম মহেন্দ্র গুপ্তের হাতে গিয়েই পড়লেন? একদম। আচ্ছা, তাহলে ওই স্টারে টিপু সুলতান নাটক বা ওই সময়টা দিয়ে ওনার মানে কলকাতা থিয়েটারে ওনার জার্নি এসছে। কিন্তু সিনেমাতে বাবার নাম কিন্তু হয়েছে 7 নম্বর বাড়ি দিয়ে। সেই 7 নম্বর বাড়িটাতে এমপি প্রোডাকশনের, এটা বোধহয় আরো 1-1.5 বছর বাদে একটা বাবা রোমান্টিক পাঠ করেছিল, এবং বাবার লিপে দুটো গানও ছিল ওই বইটায়। বাবা একজন গায়কের পাঠ করেছে, অমরনাথ চরিত্রটা। তো ওইটাতে হেমন্ত মুখার্জির গাওয়া। তখন কি হয়েছে, বাবাও নতুন, উনিও নতুন, তার ফলে লোকে ধরতে পারেনি যে ওইটা বাবা গাইছে কি কে গাইছে। তো ওইটা করে লোকে ভেবেছে ওটা বাবাই গেয়েছে। তো বাবা খুব ভালো হয়েছে। আর ওতে না অনেক মজার ঘটনা ঘটেছিল, সেসব আমি আমার এই বইটায় লিখেছি বাবার সম্বন্ধে। তো ওইটাতে বাবার খুব নাম হলো। মহেন্দ্র গুপ্তের কাছে, মহেন্দ্র গুপ্ত মানে বাংলা থিয়েটারের একজন সম্রাট, তো তার সম্পর্কে কমল মিত্র কি ধারণা পোষণ করতেন, সেরকম কি কিছু যদি আপনি মহেন্দ্র গুপ্তের ব্যাপারে? হ্যাঁ, নিশ্চয়ই বলতে পারি। তার কারণ আমার তো সমস্ত ব্যাপারটাই বাবার কাছে শোনা, তার কারণ বাবা সম্পর্কে উনি কিছু বলেছেন। হ্যাঁ, কি হয়েছে, মহেন্দ্র গুপ্ত
বিপিন গুপ্ত তো করছিলেন তখন টিপু সুলতান। এবারে উনি বোম্বে থেকে বাবার জয়েন করার 4 মাসের মধ্যে একটা খুব ভালো অফার পেয়ে উনি বম্বে চলে যাচ্ছেন। তখন উনি হয়তো কিছু মহেন্দ্র গুপ্তকে বলে থাকতে পারেন যে টিপু একে দিয়ে করাতে পারেন, সেটা বাবা জানে না। পরবর্তীকালে তো করেছিলেন টিপু সুলতান। হ্যাঁ, তো উনি তখন মহেন্দ্র গুপ্ত মানে এমন হয়েছে যে একটা সানডে লাস্ট অভিনয় করে টিপু চলে যাচ্ছেন, বিপিন গুপ্ত চলে গেলেন। আর তখনকার দিনে মিনার্ভায় নিয়ম ছিল যে সোম আর মঙ্গলবার একটা পুরনো নাটক হতো, আর বুধ বৃহস্পতি আরেকটা পুরনো নাটক হতো, আর সানডেটা পুরো কিছু হতো না, এই ফ্রাইডেটা, আর স্যাটারডে সানডে ডাবল শো নতুন বই হতো। তো উনি সানডে যখন বিপিন গুপ্ত চলে গেলেন, মানডে বাবা অভিনয় করতে এসছে হলে। বাবার কোনো ভ্রুক্ষেপ নেই, কেন বাবা জানে তখন ভূমেন রায়, রবি রায়, তারপর জয়নারায়ণ মুখোপাধ্যায়, ওনারা সব আছেন স্টেজে। তো বাবা কে করবে, বাবা অত এই করেন, কিন্তু ওনারা খুব চিন্তা করছেন যে এরপরে কে টিপুটা করবে বইতে। এইবারে আপনি বললেন তারা তখন বাংলা স্টেজে স্টলওয়ার্ড, ভূমেন রায়, রবি রায়, মানে ভাবা যায় না। তো তখন হঠাৎ সেই সোমবার মহেন্দ্রগুপ্ত বাবাকে ডেকে পাঠালেন, বাবা গেল, একটা পুরো ওই খেরোর খাতাটা পুরো দিয়ে বলল যে সামনের শনিবার থেকে আপনি করবেন টিপু। তো বাবা তো মানে ভয়ে অস্থির। তো বাবা বলল আমাকে ছেড়ে দিন, আমি পারবো না, আমার পক্ষে অসম্ভব, মানে এই কদিনের মধ্যে আমার পাঠও মুখস্থ হবে না, আমি টিপু করতে পারবো না। উনি বললেন যে আমি আপনাকে হেল্প করব, আপনি এটা করুন। তো বাবা সেই বই নিয়ে রাতে বাড়ি গিয়ে তো বাবার জ্বর এসে গেল। হ্যাঁ, অত বড় পাঠ বাবা মানে কি করে কি করবে। পরের দিন তো উনি বলেছিলেন কাল সকালে আসবেন আমার কাছে। সকালবেলা আবার বাবা গেছে, গিয়ে বইটা নিয়ে বলেছে যে আমি এইটা পারবো না, আমাকে ছেড়ে দিন স্যার, আমার দ্বারা হবে না। তাহলে যেহেতু মহেন্দ্র গুপ্তের হাতে প্রথম গিয়ে পড়লেন, তা ওনার অভিনয় ধারার মধ্যে মহেন্দ্র গুপ্তের প্রভাব তো আছে না, বাবার মধ্যে কারুর ধারা নেই, আমি সেটাও বলছি। কেন, তো যাই হোক, তা মহেন্দ্র গুপ্ত তখন ওনাকে বলেছিলেন যে শুনুন, আপনি নতুন অভিনেতা, এই যে আপনাকে আমি সুযোগ দিচ্ছি, এই সুযোগ কিন্তু আপনি হয়তো আপনার কাজের মধ্যেও হয়তো 10 বছর গেলেও পাবেন না, আপনি এটা করুন, আমি প্রম্পট করব একদিক থেকে, প্রম্পটার অন্য দিকে থাকবে, আর আমি আপনাকে শিখিয়ে দেবো কিভাবে করতে হবে। হ্যাঁ, তো বাবা তখন বলেছিল যে দেখুন, আমি আমার মতো, এটা কিন্তু বাবা চিরদিন বাবা মেনে চলেছে যে আমি আমার মতো অভিনয় করব, আমি কাউকে কপি করব না। আর বাবার সত্যি বিপিন গুপ্তর অভিনয় দেখেনি, কেন বাবার বরাবরের স্বভাব ছিল, এবং শেষ দিন অবধি অভিনয় জীবনে, যে বাবার পোর্শনটুকুন হয়ে গেলে বাবা চলে আসতো, বাবার কারুর অভিনয় বাবা দেখতোই না। তো বাবা বলেছিল যে আমি আমার মতো করব, আপনি আমায় বলে দিন কিভাবে করতে হবে, কিন্তু আমি কাউকে কপি করব না। তো সেই জন্য বাবার ধারাটা পুরো বাবারই ধারা, বাবা কারুর কোনো দিন। তারপরে যখন এই বইটার শেষ হলো, তখন শুরু মানে কানাঘুষো চলতে লাগলো যে কঙ্কাবতীর ঘাট হবে। তো বাবা একবার যখন রানীগঞ্জে ছিল, তখন একটা গুপে গুন্ডা একটা কোন বইয়ে পাঠটা, একটা গুন্ডার পাঠ করে খুব নাম হয়েছিল। তো বাবা তখন ওই সিধু গাঙ্গুলি ছিলেন বোধহয়, না খুব নামকরা অভিনেতা, তো ওনাকে গল্প করেছিল, উনিও বোর্ডে ছিলেন সেই সময় স্টারে, যে আমি ওইটা করলে খুব ভালো করতে পারবো, নন্দুয়া। তো ও বলেছে ঠিক আছে, আমি মহেন্দ্র বাবুকে বলবো। তো বলেছে, এবারে বাবা তো তখন নতুন না, বাবার তো বলার এটা অতটা নেই। তো তখন উনি বললেন যে ডেকে যে কমলবাবু, আপনি যে বলছেন এটা করবেন, এতে কিচ্ছু নেই, এই পাঠটা তো আগেও অন্য লোক করেছে, কোনো নামই করতে পারেনি, তাতে আগেকার দিনে মানে কি বিজয় কার্তিক নাকি নাম করা কোনো অভিনেতা করেছিলেন, কিন্তু সেভাবে কিছু নাম হয়নি, কিন্তু ওটাতে এমন নাম হয়েছিল বাবার যে মানে সেই হ্যাঁ, মানে মহেন্দ্র গুপ্তই বলেছিলেন যে কমলবাবু আপনি পুরো বইটা মানে ক্যারি করছেন এই পাঠটার জন্য। আচ্ছা, ওনার অবদান নিশ্চয়ই আছে, মানে এই ওনার মানে চলচ্চিত্র জীবনের প্রথম পর্বে বা থিয়েটারের যখন এই সময়ে শিশির ভাদুরীর সাথে ওনার কিভাবে হলো, হ্যাঁ সেটাও একটা বলার মতোই। আসলে বাবা তখনকার দিনে তো অভিনয় শেখার কিছু ছিল না, না বাবা তো নিজে ইনস্টিটিউশন থেকে মানে না, কোনো কলেজ ছিল না, স্কুল ছিল না। তো বাবা যখন কম্বিনেশন নাইট করতেন, এই কম্বিনেশন নাইটটা হয়তো এখনকার দিনে মানুষ জানবে না যে সেটা কি ব্যাপার, কম্বিনেশন নাইট মানে বিশাল ব্যাপার ছিল, সেটাও আমি সবই আমি এই বইটায় লিখেছি। যাই হোক, জানতে চাইলে আমি বলবো, কিন্তু আপাতত আমি বলি যে উনি ওই কম্বিনেশন নাইট করে অনেক অভিনেতা অভিনেত্রীর সঙ্গে নাম করা অভিনয় করার সুযোগ পেয়েছিলেন।
কিন্তু বাদ থেকে গিয়েছিল শিশির ভাদুরী। আচ্ছা। কেননা সেই সময় শিশির ভাদুরী নিজের মঞ্চ ছাড়া অন্য অন্য কোনো কোথাও মঞ্চে করতেন করতেন না। একদমই মানে তাই। বাবা শুনেছিলেন আগে উনি করতেন, কিন্তু হয়তো ওনার কোনো অসুবিধা হওয়াতে উনি ছেড়ে দিয়েছিলেন আর কি। তো উনি শ্রীরঙ্গমে, যেটা পরে বিশ্বরূপা হয়েছে, হ্যাঁ। তো ওইখানে উনি করতেন ওনার বাবা। পার্সোনাল স্টেজে। হ্যাঁ, তো বাবা তখন ভাবলো, বাবা তখন খুব নাম, মানে এটা আমি বলছি হয়তো 50s এর কোনো সময়। তো বাবা তখন ভাবলো যে আচ্ছা, আমি যদি অভিনয়টা শিখতে চাই কিছু শিশির বাবুর কাছ থেকে, তাহলে আমাকে নিজেকেই গিয়ে শিখতে হবে শ্রীরঙ্গমে। তো বাবা তখন খবর পাঠালেন যে আমি ওনার ভাইকে, ওনার ভাই বাবার পরিচিত ছিল, যে আমি আসতে চাই একটু শিশিরবাবুর সঙ্গে কথা বলতে। তো বাবা যেতে শিশিরবাবু ভীষণ খুশি হলেন, বাবাকে খুব ভালোবাসতেন উনি। খুশি হলেন, নিয়ে বললেন যে কমল তুমি আসতে চাইছো আমার কাছে, আমি ভীষণ খুশি হয়েছি। তো বাবা, তো আমি কিন্তু তোমায় যে তুমি এখন পারিশ্রমিক পাও আমি কিন্তু দিতে পারবো না। তো বাবা বলেছিল যে আপনি পারিশ্রমিকের জন্য তো আমি আসছি না, আর আপনার কাছে আমি পারিশ্রমিক চাইও না, আমি শুধু আপনার সঙ্গে অভিনয় করতে চাই এক স্টেজে, আর আপনার কাছ থেকে কিছু শিখতে চাই। তো এইবারে তো বাবা জয়েন করলেন, কিন্তু খুব ভালো জিনিস উনি শিখিয়েছেন অনেক কিছু বাবাকে। তার একটা দুটো আমি বলতে পারি, যেরকম হঠাৎ উনি বললেন যে সীতা নাটকটা করবেন। বাবা যখন ঢুকেছিল তখন পরিচয় বলে একটা নতুন নাটকে বাবা একটা বিলেত ফেরত ইঞ্জিনিয়ারের পাঠ করেছিল, কিন্তু পরে একবার সীতা করবেন, তো বাবাকে বললেন তুমি সম্মুখ করো। তো বাবা বললেন যে স্যার আমি পারবো না। এখন শিশির ভাদুরীকে সবাই বাবা একমাত্র স্যার বলতো, অন্যরা হ্যাঁ বড়বাবু, বাবা একমাত্র স্যার। স্যার আমি পারবো না সম্মুখ করতে, কেননা এটাতে সব ব্ল্যাঙ্ক ভার্সে অভিনয়, আর আমি ব্ল্যাঙ্ক ভার্স মুখস্থ করতে পারি না। উনি বলে সে কি কমল, তুমি ব্ল্যাঙ্ক ভার্সে অভিনয় করতে পারো না, তাহলে তো তুমি অভিনয়তে পদবাচ্যই নও। ওটাই তো অভিনয়ের সব থেকে আদি মাধ্যম, একদম একদম। তো উনি শিখিয়ে দিয়েছিলেন এবং বাবা সম্মুখ করেও ছিল। এটা কত বড় প্রাপ্তি শিশির ভাদুরী ওনাকে ব্ল্যাঙ্ক ভার্স শিখিয়েছেন। শুধু তাই না, উনি বলেছিলেন যে কমল ভালো করে শেক্সপিয়ার না পড়লে কোনো অভিনয় শেখা যায় না। তো আমার বাবা না প্রচুর পড়তেন, মানে বাবা ইনফ্যাক্ট বাবার পুরো লাইব্রেরিটা দান করে গেছে নন্দনে। হ্যাঁ, তো বাবা প্রচুর পড়তেন। তো বাবা তখনকার দিনে না বিদেশি বই কেনার খুব সুবিধা থাকতো ছিল। তো উনি বাবা ওনার কথা শুনে মানে একনিষ্ঠ পাঠক ছিলেন উনি খুব। বাবাকে ওই ল্যান্সডাউন রোডের বাড়িতে অনেকে দেখেছে, ওই ঘরটায়, সামনের ঘরটায় আমরা বৈঠকখানা ঘর বলতাম, বাবা বৈঠকখানা বলতো বলে বাইরে বসে বই পড়তেন। হ্যাঁ, কারণ ওই বসার ঘরটাতে বাবা বাড়িতে থাকলে এক হয় পাঠ মুখস্থ করা, বা কারেকশনস করা, বা ফুটনোট লেখা কোনো বইয়ের যেটা করবে নাটকে, বা এইরকম বই পড়া, এগুলো বাবা সব ওখানে করতেন। তো ওইখানে শিশির ভাদুরী বলতে বাবা পুরো সেট কিনেছিলেন। আর তখন নর্থ ক্যালকাটায় 4টে স্টুডিও ছিল, তো কলকাতায় 14টা। তো বাবার সব কটা স্টুডিওতে অভিনয় করেছে। তো আর স্টেজ যতগুলো পাবলিক স্টেজ ছিল প্রত্যেকটাই করেছে বাবা। হ্যাঁ, তো এইবারে নর্থ ক্যালকাটায় যেদিনই বাবার অভিনয়ের মানে শুটিং থাকতো, বাবা একটু আগে একটা বই নিয়ে গিয়ে ওনার সঙ্গে ডিসকাস করতো এক একটা লাইন, মানে বই পড়া। উনি বলতেন যে এটা স্কুল কলেজে পড়া শেক্সপিয়ার না, এটা অন্যভাবে পড়তে হবে। মানে উনি একটা লাইন তুলে সেটা কতভাবে অ্যাক্টিং করে করা যায় সেইটা বাবাকে শিখিয়েছিলেন, অভিনয়টা এইভাবে। তাহলে মানে ওনার নাটকের অভিনয়ের ক্ষেত্রে মহেন্দ্রগুপ্ত এবং শিশির ভাদুরী দুজনের মানে অনেকেরই না, অনেকের পেয়েছেন, যে মহেন্দ্র চৌধুরী, নরেশ মিত্র, তারপরে নির্মলেন্দু লাহিড়ী, বড় বড় স্টলওয়ারদের সাথে কাজ করেছেন, রবি রায়, ভূমেন রায়, তারপরে সন্তোষ সিংহ, মানে নাম করা অভিনেতাদের সঙ্গে বাবা করেছে। প্রত্যেকের থেকে কিছু না কিছু শিখেছে, এবং বাবা সেটা জীবনের শেষ দিন পর্যন্ত বাবা সেটা মনে থেকেছে। এবার ওনার কয়েকটা বিখ্যাত নাটকের নাম যদি বলেন আপনি, মানে যেগুলো। না, বাবা তো মিশর কুমারী করেছে, তারপরে বাবা শাহজাহানে বাবা খুব ভালোবাসতো করতে, যশবন্ত সিংহ, কিন্তু বাবা এক রাত্রির আওরঙ্গজেবও করেছে, কম্বিনেশন নাইটে শাহজাহান করেছে, বাবা সব্যসাচী করেছে, তারপরে বাবা সীতারাম নাটকে সীতারামের পাঠ করেছে, সে একদম বাম্পার সেল, মানে প্রচণ্ড নাম হয়েছে। গৈরিক পতাকাতে শিবাজি, বাবা শিবাজি করেছে, টিপু সুলতান তো করেইছে। তারপরে শেষের দিকে যখন ওই স্টারেতে 5 বছর করেছিল, শেষাগ্নি, শ্রেয়সী, তাপসী, এরাও মানুষ,
মিনারভাতে ঝিন্দের বন্দি, সেই সব গল্পই বইয়ে লিখেছি। অনেক মজার ঘটনা বাবার জীবনের, সব আমি যতটা মনে করতে পেরেছি। মানে বাংলা প্রফেশনাল স্টেজে কমল মিত্রের বিশাল অবদান একটা রয়েছে নাটকের। হ্যাঁ, মানে সেটা তো মানে বাবাকে ছাড়া বাংলা সিনেমা এবং স্টেজ ভাবা যায় না। হ্যাঁ, মানে ইতিহাসই লেখা যাবে না বাবাকে বাদ দিয়ে, সেটা তো ঠিকই। সেই জায়গাটা তো বাবা নিজে তৈরি করেছিলেন না। তো এই যখন সিনেমাতে কমল মিত্রের নাম হলো, তারপরে এবার কয়েকটা বিখ্যাত সিনেমার কথা যদি আপনি বলেন, মানে যেগুলো ছাড়া কমল মিত্রকে আলোচনা করা যায় না, মানে যেই সিনেমার কথাগুলো বলতেই হয়। না, আমি বলি তো, বাবা প্রথম দিকে কিন্তু বাবা ভিলেনের পাঠ করতো, এক চেটিয়া বাবা ভিলেন। তো মানে রাত্রি বইতে আর বাবা 5-6খানা বই কিন্তু হিরোর পাঠও করেছে প্রথম দিকে, একদম প্রথম দিকে না, পরেও করেছে। হ্যাঁ, আমি সে কথাতেও আসছি। রাত্রি বই করেছিল বাবা, ভিলেন হিরো তাতে রাত্রিতে, ওটাকে নাম করা বই, বাবার খুব সুনাম হয়েছিল। তারপরে বাবা নববিধান বই যখন হয়েছিল, কানন দেবী বাবাকে রিকোয়েস্ট করেছিলেন ওই শৈলেশের পাঠটা করার জন্য। বাবা প্রথমেই না বলে দিয়েছিল, কেন বাবাকে দেবকী কুমার বসু বলেছিলেন যে কমলবাবু আপনি কিন্তু রোম্যান্টিক হিরো হবেন না। তো এই যে গোটা 6 বইয়ে বাবা হিরোর পাঠ করেছে, সবই কিন্তু একটু অন্য ধরনের হিরো। মানে বাবা নষ্ট নীরে হিরো করেছে, তারপর সমাধানে অনুভা গুপ্তর সঙ্গে সেখানে করেছেন। তারপরে এই নববিধানে তখন বাবা বলল আমার এই চেহারায় মানাবে না। তো যখন যিনি ক্যামেরাম্যান, যিনি সাউন্ডের ছিলেন, ওনারা বলেন আমরা ঠিক মেকআপ করে নেব, ঠিক মানে কোনো অসুবিধা হবে না। তো বাবা ওটা করেছিলেন, খুব নামও হয়েছিল ওটা। তাছাড়া তখনকার দিনে বাবা যখন ভিলেন করতে করতে একঘেয়ে হয়ে যাচ্ছে বাবার, আর ভিলেনকে কি হয়, অভিনয় সুখ্যাতি হচ্ছে কিন্তু দর্শকরা ভালোবাসছে না, না ভিলেনকে আর কে ভালোবাসে। তো বাবা অনেক চেষ্টা করে ওর থেকে বেরিয়ে এসেছিলেন। তো বাবা বহু ধরনের চরিত্র করেছেন, লৌহ কপাট তপন সিনহার, তাতে বাবা করেছেন ডাকাত সর্দার, বদর মুন্সি, খুব নাম হয়েছিল। তারপর আরেকটা বইয়ের নাম করতে পারি যেটা ইউটিউবে আছে, সেটা হচ্ছে বধূ। বধূ বইটার একটা মজার গল্প আছে। বাবা খুব গর্ব করেই আমাদের বলতেন যে ছবি বিশ্বাস বাবাকে বলেছিলেন, কমল তুই তোর এই 6 ফুট 2 ইঞ্চি জমিদার সুলভ চেহারা নিয়ে আর যাই করতে পারিস, চাকরের পাঠ পারবি না করতে, মানে চ্যালেঞ্জ দিয়েছিল। আর বাবা বলেছিল, ছবিদা বাবা খুব ভালোবাসতেন, দুজনেই দুজনকে, মানে বাবা খুব শ্রদ্ধা করতেন, আর উনি তো খুবই বাবাকে ভালোবাসতেন। তো বলে ছবিদা আমি চাকর করব, আর তোমার চাকর করেই দেখিয়ে দেবো আমি অভিনয় জানি কিনা। আর ওই বধূ বইটা ইউটিউবে আছে, এখনো দেখা যায়। তো বাবার খুব নাম হয়েছিল। মানে ওখানে কি চাকরের বাবা জমিদার হচ্ছে ছবি বিশ্বাস, বাবা তার পুরাতন ভৃত্য, আপনার চাকরের রোল করে দেখিয়ে দেব, হ্যাঁ তোমার চাকরি করে দেখাবো আমি, আর সে দেখিয়েও দিয়েছে। তারপরে শেষ অঙ্কতে বাবা একজন উকিলের পাঠ করেছে, ওটা খুব নাম করা বই, এখনো ইউটিউবে আছে, উত্তম কুমার শর্মিলা ঠাকুর। তো এরকম রাজদ্রোহীতে তেজ সিং মিলিটারি একজন কমান্ডার, তার পাঠ করেছে। এরকম বাবা বহু ধরনের চরিত্র করেছে। প্রথম দিকে মানে 50-এর দশকে কয়েকটা পৌরাণিক গল্পের উপর, কয়েকটা না বেশ কয়েকটা, তখন যে কোনো বাবা যতদিন অভিনয় করেছে, যত পৌরাণিক বই হতো, প্রত্যেকটা বাবা মানে একদম বাঁধা ধরা। এক হয় বাবা রাজা, না হলে অসুর। কংসতে কংস করেছে, দেবী তীর্থ কামরূপ কামাখ্যাতে নরকাসুর, তারপরে মহিষাসুর বধ এখনো ইউটিউবে আছে, হ্যাঁ। তারপরে এতে তোমার ওই মহিষাসুর বধে মহিষাসুর করেছে, এইরকম কংস তো মানে মেইন 3টে পৌরাণিক ক্যারেক্টার, মানে বাবার খুব পছন্দের সিনেমা ছিল কংস, এই যমরাজ আর বোধহয় মহিষাসুর, এই 3টে বোধহয় পৌরাণিক ওনার সবথেকে হিট চরিত্র। না আরো সতীর দেহত্যাগ, অনেক বই মানে কি হয়েছে সেটা বলছি না, মানে এই 3টে ক্যারেক্টারে ভীষণ জনপ্রিয় হয়েছিল। না, তার কারণ হচ্ছে যে এই কিছু বই এখন দেখতে পাওয়া যায়, যেগুলো মানে তোমরা দেখতে পাচ্ছ, কিন্তু যেসব বই বাবা করেছে, বাবা 335টা বই করেছে না। তো এইটাই কিন্তু অনেকে জানে না যে কমল মিত্র এতগুলো সিনেমা করেছে। এটা একটা এটা তো কি হয়, ইউটিউব বা সোশ্যাল মিডিয়াতে একজন যেটা বলে সেটাই তারপরে অন্যরাও সেটা বলে। তো 90টাতেই বাবা আটকে আছে তাতে, কিন্তু বাবা আসলে 335টা। আর বাবা নাটক করেছে 84-85টা, মানে বাবা নিজেই বলে গেছে। লোকে যদি আমাকে ভাবে যে আমি কি করে মনে রেখেছি, বাবা নিজে ইন্টারভিউতেও সেটা বলে গেছেন আর কি। সেটা আমার কাছে আছেও সেই ইন্টারভিউটা বাবার। তো এবার 350টা, এবার তারপর 335টা সিনেমা। তো এইবার যখন এই মানে কমল মিত্র মানে তার যখন কি বলবো মাঝ বয়সী বা তার পরের দিকে, যখন উনি মানে উত্তম কুমারের বাবা বা
সুচিত্রা সেনের বাবা, এই যখন ফেজটা শুরু হলো, তো এই সময়কার কিছু সিনেমার কথা যদি বলে, মানে সুচিত্রা সেনের বাবা হচ্ছেন এই তো সাবরমতী, যেখান থেকে মানে জাদ্রেল ব্যাপারটা মানে শুরু হলো, যে জাদ্রেল বাবা মানে কমল মিত্র, সুচিত্রা সেনের বাবা হচ্ছে সাবরমতী, চিরদিনের, তারপর কাল তুমি আলেয়া, নানা ধরন এইসব বই পরপর, পিতা পুত্র, তারপরে একটু আবার সেইখানেই আবার একটু অন্যরকম পার্ট হচ্ছে হারমোনিয়ামে করেছে, একটু অন্য ধরনের চরিত্র। তারপরে তোমার উত্তম কুমারের সঙ্গে বহু বই আছে, সাগরিকা, সাপমোচন, দেখো না কত পরপর সমস্ত বই আছে, বিভাস, দেয়ানেয়াতে, বিভাস, হ্যাঁ দেয়ানেয়া তো একটা, ওই রোলটাতে এখনো মিম হচ্ছে, ওইটাই তো মানে ওই যে মানে ছায়াদেবী যে লখনৌ থেকে চলে আসছে উত্তম কুমার, ওটা কিন্তু বাবার অনেক আগের বই, মানে ওটা বোধহয় 63-64 এর বই। কিন্তু বাবার মজা হচ্ছে, বাবা সেটা আমাদের গল্প করতো যে জানিস তো কম বয়সে আমি ছবিদার বাবা করছি, জহরদার বাবা করছি, এরমও করছি, আবার একটু বয়সকালে আমি সুচিত্রা সেনের বর করছি একটি রাতে, তারপরে সবিতা চ্যাটার্জির হাজবেন্ডের পাঠ করছেন কোনো বইয়ে, এরকমও করেছে। মানে অভিনয় করতে গেলে তো নানা ধরনেরই হয়। অনেক সিনেমাতে আমরা দেখেছি ছায়াদেবী ওনার স্ত্রীর চরিত্রে অভিনয় করেছেন, তো এই ছায়াদেবী আর কমল মিত্রের মানে ওনাদের মধ্যে সম্পর্ক কেমন ছিল, মানে এই যে দুজন স্টলওয়ার্ট অভিনেতা অভিনেত্রী? না বাবা, দেখো সত্যি কথা বলতে বাবা খুব বন্ধু বৎসল আমোদে মানুষ ছিলেন, খুব ভালো গল্প করতে পারতেন, বাবার সঙ্গে প্রত্যেকটি অভিনেতা অভিনেত্রীর সুসম্পর্ক ছিল, কেউ বলতে পারবে না মানে যদি কেউ এখনো বেঁচে থাকেন যে বাবার সঙ্গে কারুর কোনো অসদ্ভাব হয়েছে। কেননা বাবার একটা চরিত্রের গুণ ছিল, বাবা কারো নিন্দে করা পছন্দ করতো না, আর খুব স্পষ্টভাষী ছিল, তোমায় যদি পছন্দ না হয় তোমার সামনেই বলবে, কিন্তু তোমার আড়ালে গিয়ে বাবা তোমার নিন্দে করবে না, ছাড়া কিছু বুঝতো না, তার বাইরে যে মানে কাজ করলাম, তারপরে যে পিএনপিসি বা ওই ধরনের ব্যাপার, পিএনপিসি জিনিস বাবা করতেন না, বাবা একদম মন খুলে যে আড্ডা সেইটা করতো, মানে তখনকার দিনে তো একটা পরিবেশ, কারোর পেছনে বলবেও না, নিজের সম্পর্কে শুনবেও না কারোর পেছনে, একদমই তাই। মানে এই কথা আমি শুনেছি, মানে আমি জানতাম যে বাবা আমাদের পছন্দ করতেন না যে আমাদের কোনোভাবে সিনেমা জগতের সঙ্গে কোনো রিলেশন হয়, তো কেননা বাবাই 40 বছর এই লাইনে থেকে ওই মানে ইন্ডাস্ট্রির ভালোটা এবং খারাপ সবই তো দেখেছে, একদম। হ্যাঁ, কিন্তু বাবা কোনোদিন কোনো নিন্দেও করেন। তাহলে ওনার মানে উনি যখন সিনেমা এলেন তার আগে যারা সিনিয়র অভিনেতা অভিনেত্রী তাদের সম্পর্কে ওনার কি অভিমত ছিল? যে খুব ভালো সম্পর্ক ছিল প্রত্যেকের সঙ্গে, মানে বাবা মানে এই যে নরেশ মিত্র তো আমাদের বাড়ির কাছেই থাকতেন, সরজুবালা দেবীও আমাদের বাড়ির কাছেই থাকতেন, তো বাবা যাতায়াত ছিল খুবই, বাবাকে নাম ধরেই ডাকতেন, কানন দেবীকেও বাবা নাম ধরেই ডাকতো, মানে কানন বলেই কথা বলতেন প্রত্যেকের সঙ্গে, এবং তারাও খুব শ্রদ্ধা করতো বাবাকে, কেননা বাবার চরিত্রের যে একটা বিশেষত্ব ছিল যে বাবা তো কারণ মানে সবার ভালোটাই দেখতো, তো যে কারণে বাবার ওই নেচারের জন্যই লোকে বাবাকে খুব শ্রদ্ধা ভক্তি করতো আর কি। আচ্ছা, যে আমাদের বাড়িতে তো বহু অভিনেতা অভিনেত্রী এসছেন, আর ওটা আমি বলতে চাচ্ছিলাম যে কোন কোন শিল্পীর সঙ্গে মানে বাড়িতে এসছে তাদের সঙ্গে ওঠা বসা, গল্পে বসে যাওয়া, এইটা একদম পছন্দ করতো না। তো বাবা সেই জন্য বাবার তো আমি বলেছি না একটা মানে পুরো একটা লাইন ছিল না, মানে অভিনয় জীবন পারিবারিক জীবন, তো এইবারে যারাই আসতেন কোথাও গিয়ে মিশবে না, কিন্তু পুরো আলাদা, তো যার ফলে যদি কেউ আসতেন বাবা মাকে ডেকে নিতেন, ওগো এসো বলে মা বসতেন। আমার মা কিন্তু বর্ধমানের মেমারির জমিদার মৃত্যুঞ্জয় ঘোষের মেয়ে, নামটা একটু অর্চনা তখন তো ঘোষ ছিলেন, এখন তারপর তো মিত্র হয়েছিলেন। আমার মা ওনার চতুর্থ কন্যা। তো বাবা, এটা আমি একটা অপ্রাসঙ্গিকই বলছি, আমরা যখনই বর্ধমানে যেতাম মানে মেমারিতে, বাবা গাড়ি চালিয়ে ঢুকছে, মেমারি লেভেল ক্রসিং পেরুচ্ছে, শ্বশুর শাশুড়িকে প্রণাম করতে বিজয়া তো যেত বাবা, আমরাও যেতাম, আর ওই বাজারটা তখন বাবা মায়েদেরই ছিল, মানে মায়েদের মানে আমার দাদুদের আর কি, মেমারি বাজারটা, আর সব দোকানদাররা বলতো টাউনের মধ্যেই ওনাদের বাড়ি, হ্যাঁ মেমারি শহরের মধ্যেই, তো সবাই বলতো এই জামাই এসছে জামাই এসছে, বাবা গাড়ি চালাচ্ছে তো, আর আমরা শুনতে পেতাম সেটা, তো জামাইও বিখ্যাত জামাই, হ্যাঁ তখন তো বাবার প্রচুর নাম আর কি। তো এই যে সব অভিনেতা অভিনেত্রীরা আসতেন, তো বাবা ডেকে নিলে মানে আমাদের যখন ডাকছেন আমরা বসার ঘরে যাচ্ছি, না হলে আমরা কেউ বেরোচ্ছি না, না ডাকলে যাওয়ার কোনো উপায় নেই, মানে আমরা চাইতাম না। আমরা ওইভাবে দেখেছেন যে বাড়িতে এসছে
না, বাবার খুব বন্ধু ছিলেন জীবেন বসু। জীবেন বসু বাবার ভীষণ বন্ধু ছিল। ইনফ্যাক্ট আমি শুনেছি বাবার বিয়েতে বরযাত্রীও গেছে, একমাত্র জীবেন বসু। মানে তখন তো বাবা প্রতিষ্ঠিত অভিনেতা, বাবার 47-এ বিয়ে হয়েছে, কিন্তু আর কেউ যায়নি, জীবেন বসুই গেছেন। সেইটা তো বাংলা সিনেমার একজন বিখ্যাত অভিনেতা। আর উনি থাকতেন আমাদের বাড়ির কাছে, উনি খুব গল্প করতে চলে আসতেন, প্রায় রোজই আসতেন বাবার কাছে। তাছাড়া প্রত্যেকে এসছেন, মানে এই যে উত্তম কুমারকে বাবা খুব স্নেহ করতেন, উনি আসতেন যখন সব সময় বাবার পায়ে হাত দিয়ে প্রণাম করতেন। তারপর সৌমিত্র কাকু তো মেয়েকে স্কুলে দিয়ে কাজ না থাকলেই রেগুলার এসে বাবার সঙ্গে গল্প করতেন। ভানু বন্দ্যোপাধ্যায়, ভানু কাকা, উনি কাজে তো আসতেনই, এমনিও আসতেন। আমরা বহু দেখেছি ওনাকে ধুতি শার্ট পরে উনি এসছেন, গল্প করেছেন। আর বাবা না ডাকলে আমরা সামনে যেতাম না। তারপর বসন্ত চৌধুরী, উনি তো খুব আসতেন বাবার সঙ্গে গল্প করতে, ঘন্টার পর ঘন্টা গল্প করতেন, এবং এলেই বলতেন মাকে যে বৌদি একটা ডিমের অমলেট, ডাবল ডিম দিয়ে অমলেট বানিয়ে দাও, আর তাতে আদা কুচি দিয়ে। আচ্ছা, তো এটা আমার মনে আছে এখনো, মানে এতই আসতেন। তো প্রত্যেকেই আসতেন এরকম। সুচিত্রা সেনের সঙ্গে? না, সুচিত্রা সেনকে আসতে আমি কোনোদিন দেখিনি আমাদের বাড়িতে। এমনি সিনেমার বাইরে কেমন রিলেশন? বা দেখো, বাবা তো অতদিন ওই ইন্ডাস্ট্রিতে আছেন এবং ওনার সঙ্গে বহু অভিনয় করেছেন, নিশ্চয়ই ভালোই হবে, কিন্তু আমার মানে খেয়ালে নেই। দেখো, স্মৃতি তো সবারই ধূসর হয়ে যায় এতদিন বাদে। আপনাদের বাড়িতে এসছে বা কিছু? আমার সেটা মনে নেই। উত্তম কুমার অনেকবার এসেছে। হ্যাঁ, উত্তম কুমারকে আমি দেখেছি অনেকবার। এবং কি সব থেকে মজা হচ্ছে, আমার স্কুলটা হচ্ছে ডায়াসেশন, বাড়ির ব্যাং অপোজিটে। আর যখনই কোনো অভিনেতা অভিনেত্রী আসতেন, এবং বিশেষত উত্তম কুমার, মেয়েরা সমস্ত এসে জানলায় দাঁড়িয়ে যেত দেখতে আর কি, উত্তম কুমার বলে কথা। হ্যাঁ, সেটাই আর কি। বিশ্বজিৎ এসছেন, প্রসেনজিৎ তখন ছোট্ট, আমার যেটা মনে আছে, আমিও ছোটই ছিলাম, কিন্তু ওর থেকে হয়তো একটু বড়ই। তো তখন ও ছোট্ট জিজ্ঞাসা বইটা হয়েছিল, তো আমাদের বাড়িতে এসছে, আমার সেইটা মাথায় আছে আর কি, মানে সেই স্মৃতিটা আছে এখনো। বিশ্বজিতের সঙ্গেও দেখা করতে এসছে, এরকম বহু অভিনেতা এসছেন আমাদের বাড়িতে। আর বাবা তো খুব গল্প করতে ভালোবাসতেন না, ঘন্টার পর ঘন্টা নানা রকম এতে গল্প করতে পারতেন, টপিকে। তো মোটামুটি কোন কোন বিখ্যাত পরিচালকের ছবিতে উনি কাজ করেছেন, মানে বাংলা সিনেমাতে যারা সেই সময়ের স্টলওয়ার্ড? তুমি তো নাম বলো, আমি বলবো। তাহলে দেবকী কুমার বস্তু করেছেন, অজয় কর, বিভূতি লাহা। হ্যাঁ, ও তো অনেক অনেক। হ্যাঁ, তপন সিনহার দুটো বই, একটা লৌহ কপাট, একটা ওই তোমার এই হারমোনিয়াম। তরুণ মজুমদারের কোন সিনেমাতে উনি কাজ করেছেন? হ্যাঁ, লাস্ট বইটাই খেলার পুতুল। খেলার পুতুলে করেছিলেন। তার আগেও করেছেন বোধহয় পরিণীতাটা, কি ওনার? আমার ঠিক খেয়াল নেই, তাহলে ওটা অন্য কারোর হবে, কিন্তু উনি করেছেন আর কি। সত্যজিৎ রায়ের সাথে কি কোনো? না, সত্যজিৎ রায়ের সাথে বাবা করেনি, কেননা বাবার একটা বই করেছে, সেটা হচ্ছে পরশ পাথরে একটা পার্টি সিন ছিল। আচ্ছা, তো পার্টি সিনটাতে উনি চেয়েছিলেন সত্যজিৎ বাবু যে তখনকার ইন্ডাস্ট্রির যারা স্টলওয়ার্ড প্রত্যেকে ওই পার্টি সিনে যেন থাকে, মানে ওটা একটা নিদর্শন হয়ে থাকবে। হ্যাঁ, কেন ওটা নিদর্শন, তখন কেউ করেনি ওটা। তো উনি বলেছিলেন যে কমল বাবুকে আমার চাই। তো আমার বাবা থেকে লোক পাঠিয়েছেন উনি, যে কমলবাবুকে দরকার ওই একটা সিনের জন্য। তো বাবা ফেরত পাঠিয়ে দিয়েছেন, বলছে না, আমি তো খুব মেজাজি লোক, আমার মেজাজ ঠিক থাকে না, আমি সত্যজিৎ বাবুর সঙ্গে মানে আমি করতে চাই না আর কি, ওই সিনে দরকার যাব না। তারপরে উনি ওনার যিনি বোধহয় প্রোডাকশন ডাইরেক্টর ছিলেন, এরকম আমি বইয়ে ডিটেলে লিখেছি, যাই হোক, তো ওকে পাঠিয়েছেন। উনি বাবার খুব বন্ধু ছিলেন, তো বাবা না করতে পারেনি। কিন্তু মজার ঘটনাটা হচ্ছে, এইটা অবশ্যই আমি বাবার থেকে শুনিনি, টু টেল ইউ ফ্র্যাঙ্কলি, এটা পরে আমি অন্য লোকের থেকে শুনেছি, যে কেন বাবা এইসব কথা আমাদের বলেননি। বলেছিলেন যে ওই সিনে বাবা একটা যে পার্টটা করছে, এবার বাবার সব শট তোলা হয়ে গেছে, একটা শট বাবার ক্লোজ আপ বাকি আছে, যাতে বুঝতে পারা যাবে যে মানে এই আমাদের তুলসী চক্রবর্তী যিনি বড়লোক হয়েছেন কিন্তু ঠিক এই সোসাইটির লোকের সঙ্গে মেশার যোগ্য উনি নন, সেইটা বোঝাবার জন্য উনি খুব মানে বিরক্ত একটা মুখ বাবার এইটা তুলতে চেয়েছিলেন। উনি সারা দিন বাবাকে বসিয়ে রেখে দিয়েছেন, আর মানে অন্যদের শটগুলো নিচ্ছেন, মানে সত্যিকারের বিরক্তি তৈরি করে দিয়েছেন। হ্যাঁ, মানে ওনার তো ওইটাই গুণ ছিল না, মানে অরিজিনাল অভিনয়টা অরিজিনালি বার করে নিয়ে আসেন। হ্যাঁ, অরিজিনাল ব্যক্তিটা যাতে আসে সেইভাবে উনি বাবার ওই চরিত্রটাকে করেছিলেন। আর সেই ছবিটা যদি তুমি দেখো, হ্যাঁ, ওই জন্যই সত্যজিৎ রায়, তো ওইটাতে বাবার ওই বিরক্ত মুখটাও তুমি দেখতে পাবে, ওই জন্য বাবা, এটা কিন্তু বাবার কাছে আমার শোনা নয়।
এটা আমি পরে শুনেছি আর কি, মানে আমি অন্য জায়গা থেকে শুনেছি, বাবা কোনোদিন বলেননি এই কথাটা। আচ্ছা, তাহলে মানে সমস্ত অভিনেতা অভিনেত্রীদের সাথে ওনার খুব ভালো সম্পর্ক ছিল, এবং কি এমন কি কিছু আপনি শুনেছেন যে কোনো পার্টিকুলার অভিনেতা অভিনেত্রী সম্পর্কে ওনার কোনো মতামত বা তাদের অভিনয়ের সম্পর্কে উনি কিছু বলেছেন যে ভালো, মানে যে হয়ে থাকে? না মানে সেভাবে ঠিক শুনিনি, কেন বাবা ঠিক বাবা কি করতো, বাবার অভিনয় হলে বাড়িতে চলে এলে বাবা আমাদের সেদিনে নানা রকম মজার গল্পগুলো বলতেন, কিন্তু অভিনয়ের ব্যাপারে কিচ্ছু বলতেন না, জায়গাটাকে বন্ধই রাখতেন একদম। মানে যে কারণে আমরা যখন স্কুল কলেজে পড়েছি প্রত্যেক বছর তো অ্যানুয়াল ফাংশনে একটা ভালো পাঠ পেতাম, বাবা আমায় হেল্প করবে বলে, বাবা শুনলেই পরের দিনই বলতো নামটা কাটিয়ে আসবে, যাতে কোনোভাবেই না আমরা অভিনয়ের দিকে আসি। হ্যাঁ, মানে এটা ওনার খুব চিন্তা ছিল যে ছেলেমেয়েরা যেন অভিনয়ের সাথে কোনোভাবে লিংক না। আর বাবা মানে চেয়েছিলেন যে আমার 3 ছেলে মেয়ে খুব ভালো পড়াশোনায় হোক, বাবা সেই দিকেই জোর দিতেন। হ্যাঁ, মানে বাবার ওইটাই একটা ছিল, সেই জন্য বাবা অভিনয়ের ক্রিটিসিজম কখনো আমাদের সামনে কারুর করেননি, কিন্তু বাবাকে যারা এই অভিনয় শিখিয়েছেন, মানে যাদের সঙ্গে অভিনয় করে শিখেছেন, তাদের থেকে বাবা অনেক কিছু যে পেয়েছেন এটা। তারপর কমল মিত্রের জীবনে আরেকটা যে উল্লেখযোগ্য ঘটনা, যখন চলচ্চিত্র কলাকুশলী এবং কর্মসমিতির একটা যখন গন্ডগোল হলো, শুটিং বন্ধ হয়ে যাচ্ছে, সেই সময় মানে শিল্পীরা দিশেহারা, তো ঠিক ওই টাইমে 68 সালের শেষের দিকে উনি যাত্রাতে ইনভলভ হলেন, এবং হলেন একদম চিৎপুরের টপ নট্য কোম্পানিতে। তো এই ইয়েটা কীভাবে হয়েছিল, ওনাকে মাখনলাল নট্য কীভাবে অ্যাপ্রোচ করলেন, মানে আপনি সেই ব্যাপারে যদি কিছু বলেন, রাজি করালেন কিভাবে? হ্যাঁ, না আসলে কি হয়েছে, বাবা অনেক দিন ধরেই কিন্তু যাত্রার অফার পাচ্ছিলেন, অনেক দিন ধরে, মানে ওইটা আগে থেকেই পাচ্ছেন, আগেই পেতেন অন্যান্য অনেক কোম্পানির থেকে, কিন্তু বাবার একটা ভীতি ছিল এইটাই যে বাবা না এই যে এই স্ট্রেনটা নিতে পারবেন কিনা, কেন যাত্রা তো প্রতিদিন, হ্যাঁ, কেন বাবা কল শো করতেন পরের দিকে, তো কিন্তু সেই কল শো নাটকটা একদিনের হতো, মানে ধরো আজকে গিয়ে বর্ধমানে একটা শো করলেন, রাতে বাড়িতে এসে নিজের বিছানায় শুলেন, হ্যাঁ, আবার পরে, কিন্তু যাত্রা তো তা নয়, পার ডে এখান থেকে এখানে এক একটা, হ্যাঁ, তো বাবা ওটা ভয় পেতেন। কিন্তু যাত্রার অভিনেতারা বাবাকে সবসময় বলতেন, চিনতেন তো না, আলাপ পরিচয় তো ছিলই অনেকের সাথে, বলতে কমলদা তুমি এত ভালো অভিনয় করো থিয়েটার, এত ভালো সিনেমা, কিন্তু তুমি যাত্রাতে প্লিজ এসো না, তার কারণ তুমি পারবে না এটা করতে, এটা অন্য ধরনের অ্যাক্টিং, পারবে না, মানে একটু চ্যালেঞ্জ ছুড়েছিল বাবার দিকে, পারবে না এবং তোমার বদনাম হয়ে যাবে না, কমল মিত্র যাত্রা পারলো না, তো এটা বাবার মনে ছিল। কিন্তু এই যে 69-এ যখন এই গন্ডগোলটা হলো, সিচুয়েশনটা 2-3 মাস সব বন্ধ আছে কাজ, আমরা ছোট, আমার দিদি জাস্ট বিয়ে হয়েছে, দাদা পড়াশোনা করে, আমি পড়াশোনা করি, তখন ওই প্রবোধ বন্ধু অধিকারী কি নাম ওনার, তো যাত্রা বন্ধু বলতো না, উনি এসছিলেন এই অফারটা নিয়ে যে নট্য কোম্পানিতে জয়েন করতে। তা বাবা বলেছিলেন, তখন চিন্তা করলেন কদিন করে, বললেন যে হ্যাঁ আমি জয়েন করতে পারি, কিন্তু আমার কয়েকটা কন্ডিশন আছে। তো ওই মাখনলাল বাবু কিন্তু প্রত্যেকটা মেনেছিলেন, হ্যাঁ, এবং তখন যারা অভিনয় করতেন যাত্রায় বাবা সব থেকে বেশি মাইনে পেত সেই সময়। কিন্তু বাবাকে যেরকম, বাবা চলন্ত গাড়িতে ঘুমোতে পারেন না, কখনোই পারতেন না, তো ওই বাসে করে সবাই তো যেত, বাবার জন্য আলাদা গাড়ি দিয়েছিলেন, কিন্তু সেই গাড়িতেও বাবা এক জায়গা থেকে আরেক জায়গায় গিয়ে তবে ঘুমোতে পারতেন, মানে বিছানা না হলে বাবা ঘুমোতে পারতো না। আচ্ছা, তারপরেতে যেখান সেখান খেতে পারতো না, তো উনি সব জায়গায়, মানে যেখানে হোটেল আছে হোটেল, যেখানে রিটায়ারিং রুম, সব বন্দোবস্ত করেছিলেন। তারপরে বাবা নিজে মেকআপ করবেন না, তো করতে পারতেন, হ্যাঁ, ড্রেসার সব বন্দোবস্ত ছিল, কিন্তু বাবার করলো কি, বাবা তখন ওই যেটা দুটো জিনিসে বাবার একটা চিন্তা ছিল, যাত্রার অভিনয়টা তো অন্য, তখনকার দিনে ওটা পুরো তোমার চারিদিকে লোক বসে আর মধ্যে অভিনয় হয়, আর ড্রেসিং রুম থেকে হেঁটে আসতে হয়, আর যাত্রাটা মাঝে আসর হতো, হ্যাঁ মাঝে হতো, এবারে কারোর দিকে যদি বেশিক্ষণ পেছু করে অভিনয় করো তাহলে সে বিরক্ত হবে, তো এই ঘুরে ঘুরে করা। এবং এই যে বাবা আসবে, গেট নেয়া, এই যে একটা সিন ড্রপ করলে যে বাবারা তালি পেত, সেটা একটু এগিয়ে এসে অভিনয় করলে, কিন্তু এই যাত্রায় সেটা আবার একটু পেছিয়ে গিয়ে করতে হতো। তো এইগুলো তো বাবা সেটা 2-3 দিনে মানে রিহার্সালে অভ্যস্ত হয়ে গেছে, কারণ অভিনয় জানলে তো অবশ্যই না, তো বাবা করেছিলেন তখন, কিন্তু বাবা পুরো 1 বছর করতে পারেননি, কারণ ওই সময় খুব আনরেস্ট ছিল, বাবার খুব সুনাম হয়েছিল সেই সময় ওইগুলো করে। বাবা কংস করেছিলেন,
আর শ্রীরামকৃষ্ণ সারদামণিতে গিরিশ ঘোষ আর বিন্দুর ছেলেতে বোধহয় যাদব করেছিলেন, কেননা বাবা থিয়েটারে প্রিয়নাথ করতেন, কিন্তু প্রিয়নাথ সিরিয় কমিক ছিল, গিরিশ ঘোষটাও সিরিয় কমিক। লাস্টে দুটো সিন বাবা সিরিয়াস পার্ট করতেন, যখন আর কি জানলেন যে ঠাকুরের গলায় ক্যান্সার হয়েছে ওইটা, তো বাবা তখন এটাতে সিরিয়াস অ্যাক্টিং নিলেন, যাতে পরপর দুদিন বই হলে হ্যাঁ। তো কেন ছেড়ে দিলেন বাবা? বাবা ইনফ্যাক্ট 1 বছরও করেননি, তার কমই করেছেন, কেননা বাবা একদিন শিলপাড়া বেহালার থেকে অভিনয় করে ফিরছেন, আর সেই সময় ওই 70 আর্লি 70 একটা টার্ময়েল ছিল না এখানে, নানা রকম হ্যাঁ ওইসব গন্ডগোল ছিল। তো বাবার গাড়ি অ্যাটাক হয়েছিল, মানে বাবা আছে বলে না, মানে ইন জেনারেল ডাকাত মতো আর কি। তো ওই বাবার না এইখানগুলো কেটেও গিয়েছিল, ওই বোতল ছুঁড়ে মেরেছিল, গাড়ির কাঁচে কেটে গিয়েছিল। ওই দেন অ্যান্ড দেয়ার বাবা ডিসাইড করেছিল যে না, আমি আর অভিনয় করব না। তো সেই বাবা ছেড়ে দিল। একটা অপ্রীতিকর পরিস্থিতি কমল মিত্রকে যাত্রা থেকে সরিয়ে নিল। হ্যাঁ, কেন বাবা তখন, আর তাছাড়াও বাবার মানে ওই রোজ ওইভাবে ঘোরাটাও বাবার কষ্টকর হয়ে যাচ্ছিল। কিন্তু একজন মানে চলচ্চিত্রের অভিনেতা হিসেবে কিন্তু উনি কিন্তু যথেষ্ট সাকসেসফুলি করেছিলেন। হ্যাঁ, যতটা করেছে, কেননা বাবা যখন যাত্রাটা শুরু করলো, প্রথম 1-2 শো নরেন্দ্রপুর স্কুলে হয়েছিল, হ্যাঁ, তারপরেই হয়েছিল রবীন্দ্র সদনে। যেদিন রবীন্দ্র সদনে হচ্ছে, রামকৃষ্ণ সারদামণি দলের সমস্ত নামকরা মালিকরাও ছিল, এবং দেখতে যে কমল মিত্র কিভাবে অভিনয় করে, কিরকম মানে পারে। বাবা যখন প্রথম গেটটা নিয়ে বেরিয়ে যাচ্ছে, এই যে তালি, হাততালি বোধহয় 5-7 মিনিট ধরে হয়েছিল, কুমার সুজিত পাঠকও ছিল, সবাই, তখন লোকে অনেকে উঠে বেরিয়ে গেল যে না, ইনি পারেন আর কি। এটা সেই না বাবার সুনামের সঙ্গে। এবং উনি তো ফ্ল্যাশব্যাকে ওনার আত্মজীবনীতে লিখেওছেন যে মানে ওই সময় ওনার সাথে যারা পুরুষ রানীরাই তখন নর্তকী ছিলেন, এবং তাদের সম্পর্কে উনি খুব মানে প্রশংসা করেছেন। বাবা বলতেনই, বাবা সবসময় বলতেন যে ওই যে পুরুষরা মহিলা চরিত্রে, তারা অনেক ক্ষেত্রে মহিলা অভিনেত্রীর থেকেও ভালো। হ্যাঁ, এটাই উনি লিখেছেন যে মহিলারা ওরকম এক্সপ্রেশন দিতে পারবে না যা ওরা। বাবা বলতেনও সেটা আমাদেরকে, তখন তো আমি একটু বড় হয়েছি, মানে আমার খেয়াল আছে, বাবা বলতেন যে ওদের অভিনয় করার যে পাওয়ারফুল অভিনেত্রী বা অভিনেত্রীর পাঠ করছে আর কি অভিনেতারা, সেটা কিন্তু খুব। এবং 4 জন স্টলওয়ার্ড রানীর সাথে উনি অভিনয় করেছেন, ক্ষেত্র রানী, হরিগোপাল রানী, আর শতদল রানী এবং ফণী রানী, 4 জনের সাথে। তো মাখনলাল নট্ট পরের আর অ্যাপ্রোচ করেছিলেন মানে নাকি? হ্যাঁ, বাবার কাছে আরো পরে এসছে, কিন্তু বাবা আর জয়েন করেননি। কেন? 73-74 নাগাদ চৌরঙ্গী অপেরাতে যে রাজর্ষি রাবণের যে পাবলিসিটি হয়েছিল, ওটা ভুল, ওটা বাবা করেন। ওটা পাবলিসিটি বেরিয়েছিল কিন্তু বাবা করেননি। বাবার কোনোদিনই যাত্রা করেননি বাবা, ওই নট্য কোম্পানি, তারপর বাবা ছেড়ে দিল। কিন্তু বাবার ওই শরীরেও পাচ্ছিল না, না ওই স্ট্রেনটা। উনি লিখেছেন যে আমার মানে এই ব্যাপারটার সঙ্গে আমি ঠিক ইয়ে হতে পারছি না। রোজ ওইভাবে অভিনয় করে, তারপর সারা রাত জেগে আবার পরের দিন আরেক জায়গায় গিয়ে আরেকটা অভিনয় করা, এই আর অবশ্যই। এত যা দীর্ঘ পরিব্যাপ্ত একটা জীবন, তারপরে বেতারেও অনেক কাজ উনি করেছেন, প্রচুর করেছে বেতারে বাবা, প্রচুর, একটা সময় প্রচুর বেতারে করেছে এবং নিয়মিত করতেন। তো এই যে দীর্ঘ ওনার একটা এত ভাস্ট একটা লাইফ, এত মাধ্যমে কাজ করেছেন, তো কমল মিত্রের মূল্যায়ন কি সে অর্থে হলো? বাঙালি কি সে অর্থে কমল মিত্রের মূল্যায়ন করতে পারলো? মানে আপনার কি মনে হয়? আমার তো মনে হয় নিশ্চয়ই পেরেছে, কারণ আমার বাবা কোনো দিন কোনো প্রাইজের প্রতি বাবার কোনো ইন্টারেস্ট ছিল না। আর তখনকার দিনে সত্যি এত প্রাইজ ছিল না। কিন্তু বাবার একটা কথা প্রথম দিন থেকে বলে এসছে বাবা, যেটা বাবার শেষ জীবন অবধি, যে দর্শকরাই হচ্ছে আমার আসল পুরস্কার। আর সেটা যে কতটা সত্যি আজও বোঝা যাচ্ছে। বাবা ধরুন আজ থেকে 32 বছর, এই বছরে 32 হবে, চলে গেছেন, তারও 93, তারও 10 বছর আগে বাবা স্বইচ্ছায় অভিনয় ছেড়ে দিয়েছে। আজও প্রত্যেকটা লোক, এই যে তুমি এসছো আমার কাছে, তো এই বাবাকে ভালোবাসো, বাবার অভিনয়, তো এর থেকে পুরস্কার আর মূল্যায়ন আর কি হতে পারে? এটাই তো মূল্যায়ন, না যে দর্শকরা আজও ওনার অভিনয় প্রশংসা করছে। না, উনি প্রাইজের প্রতি ওনার ইন্টারেস্ট কোনোদিনই ছিল না, কিন্তু মানে অনেক সম্মানপত্র উনি পেয়েছেন। যদি উল্লেখযোগ্য যদি কিছু বলেন, মানে সিনেমার জন্য বা এমনি
না মানে কোনো তথাকথিত কোনো বলতে পারবো না, কিন্তু প্রচুর জায়গা থেকে যেরকম ওই প্রত্যেক নাটকের 100 রজনীতে বিধান রায় এসে বাবাকে পুরস্কার দিচ্ছে না, বিএফজিএ যেমন একটা না, তার বিখ্যাত পুরস্কার ছিল, ক্যালকাটা ইউনিভার্সিটি থেকে বাবা দিশারি পুরস্কার পেয়েছে, বাবা সেটা নিজে নিতে যায়নি, সেটা বাবা কোনো পুরস্কারই নিতে যেত না, তো পরে আমি কালেক্ট করে এনেছিলাম আমার কাছে। মানে সম্মান পুরস্কারের প্রতি কোনোদিন কোনো আকর্ষণ ছিল না? কোনো না, কিন্তু এই যে বাবা এরমই লোক ছিলেন, মানে এটা আমি অপ্রাসঙ্গিকই একটু এটার সঙ্গে বলছি। বিধান রায় তখন চিফ মিনিস্টার, 61 সালে বন্যার ত্রাণে একটা ফাংশন করছেন বিশ্বরূপাতে, বাবাকে বললেন, কমলবাবু নিজে বললেন উনি, যে আপনি এখানে কিন্তু আসবেন, কেন নানা রকম নাম করা অভিনেতা অভিনেত্রী আসতো, বাবা হাত জোর করে বলেছিলেন যে ওই থিয়েটারে আমি পা দেবো না, হাত জোর করে বলেছিল যে আপনি আমায় যেখানে বলবেন আমি যাব, কিন্তু আমি বিশ্বরূপাতে পা ফেলবো না। তার কারণ ওই বিশ্বরূপাতে লাস্ট যে এখন করেছিল অভিনয়, কিছু একটা গন্ডগোল হয়েছিল যিনি মালিক ছিলেন তার সাথে, হ্যাঁ, তাতে বাবা বলেছিল আমি এইখানে পা ফেলবো না, তো সেইটা বাবার ওই রকমই, বাবার মনে দৃঢ়তা ছিল, বলিষ্ঠতা ছিল চরিত্রে, ফেলেন তো নি। আর বাবা বিধান রায়কে পর্যন্ত বলেছেন যে আমি ওখানে যাব, করব না। আচ্ছা, তো কোনো আক্ষেপ কি ওনার কাছে শুনতেন যে মানে এত রকমের চরিত্র করেছেন, তারপরেও কি মানে সেরকম কি কিছু আপনাদের সঙ্গে পরবর্তীকালে শেয়ার করতেন? না না, বাবা সব ধরনের চরিত্র করেছে, বাবার কোনো রকম আক্ষেপ নেই। আর বাবা যেদিন ডিসাইড করেছে কি যে আমি অভিনয় ছেড়ে দেবো, তারপরে বাবার কাছে বহু সিনেমা, থিয়েটার, যাত্রার কথাটা আমি ঠিক জানি না, টিভি থেকে এসছে, কাউকেই আর হ্যাঁ করেনি একদম। মানে ইনফ্যাক্ট আমি সেদিন সেটা পড়লাম, এটা আমায় বাবা কোনোদিন বলেননি, এটা একটা বই আছে সহযাত্রীর কথা বলে, আমাকে একজন পাঠালো, আমার কাছে নেই বইটা, কিন্তু আমাকে যেহেতু আমার বাবার সম্বন্ধে লেখা তাই পাঠালো, পড়লাম। তো লিখেছেন রমেশ সেন, ওনাকে পুনু সেন বলে সবাই চিনত, উনি সত্যজিৎ রায়ের বোধহয় অ্যাসিস্ট্যান্ট ছিলেন, আমার বাবার খুব পরিচিতই ছিলেন। উনি গিয়েছিলেন, হ্যাঁ, উনি বাবার কাছে এসেছিলেন, সেই সময় বোধহয় সন্দীপ রায় করছিলেন গুপি বাঘা ফিরে এলো, তো ব্রহ্মানন্দর গুরুর ভয়েসটার জন্য, একটা গুরু গম্ভীর ভয়েস, তো সত্যজিৎ বাবু তখন জীবিত, উনিও বলেছিলেন নাকি যে কমলবাবুকে অ্যাপ্রোচ করুন, আর সন্দীপ রায় তো নিশ্চয়ই পাঠিয়েছিলেন যখন, কিন্তু বাবা তাতেও রাজি হয়নি। কিন্তু সেটা আমাকে বাবা কোনোদিন বলেনি, এইটা আমি ওই বইটা আমাকে একজন ফরওয়ার্ড করলো বলে আমি জানলাম। বাবা এইসব কথা আমাদের বলতেন না, এইসব গল্প। বাবা কোথাও আপনাদেরকে নিয়ে মানে কোনো রেস্টুরেন্টে খাওয়াতে নিয়ে যেতে, মানে এই ব্যাপারগুলো? ও আমাদের তো নিয়ম ছিল, আমরা না ছোটবেলায় সিনেমা দেখতে যেতাম, শুধু বাবার সিনেমা তো মানে হাতে গোনা দেখিনি, বোধহয় কংসটা বাবা দেখতে বলেছিল, গেছিলাম। বাবা নিজের সিনেমা দেখতো না কোনো দিন, কোনো রাশ প্রিন্ট দেখতো না, একমাত্র নববিধান বইটা বাবাকে জোর করে কানন দেবী নিয়ে গিয়েছিল দেখাতে, সেটা প্রথম দিকে না স্ক্রিনিং এর জন্য, যে আপনি যে বলেছিলেন এই পার্টটা করবেন না, দেখুন আপনি এই পার্টটাতে কিরম লাগছে আপনাকে করে, সেই জন্য। আর বাবা আমাদের নিয়ে যেত জঙ্গল পিকচার দেখাতে, তো আমরা বেশিরভাগ ওই মেট্রো, তখন তো মেট্রো ঠিক পাশেই ক্যাফে ডি মনিকো বলে একটা রেস্টুরেন্ট ছিল, তো ওইখানে মেট্রোতে গেলেই আমরা ওখানে চিকেন কাটলেট খেতাম। আর বাবা ভীষণ খাদ্যরসিক ছিল, রয়্যাল ইন্ডিয়া আছে চিতপুরে, বাবার ওর বিরিয়ানি ভীষণ পছন্দ ছিল, আর বাবা রেগুলার ওখান থেকে কিনে আনতো। বাবা কখনো কোনো দিন কাজের পর বন্ধু বান্ধবের সঙ্গে গিয়ে কোথাও খাননি, বাবা সবসময় আমাদের সঙ্গে, মানে বাড়িতে নিয়ে আসতেন, নিয়ে খেতেন। তারপরে তখন চাইনিজ ছিল, চাংওয়া, জিমিস কিচেন, বাবা থিয়েটার করে রাত্রিরে ফেরার সময় কিনে আনতো, হ্যাঁ। আর আমরা তখন ছোট, তো ঘুমিয়েই পড়েছি হয়তো, মা ডেকে দিত, তো বাবা নিয়ে এসছে রে দেখ। এমনি বাড়িতে কি মানে কি রকম খাবার উনি পছন্দ করতেন, মানে বাঙালি খাবার কি ভালো লাগতো? বাবা একটু মানে খাদ্য রসিক ছিলেন, রুটি বাবা জীবনে খেত না, বাবার হচ্ছে পরোটা, কচুরি, লুচি, চপ, কাটলেট, ফ্রাই, এই জাতীয়, মানে মাছের ঝোল না, মাছ হলে কালিয়া, এরকম, মানে বাবা একটু খাবারের দিকে খুব ভালোবাসতো, মানে খুব খাদ্যরসিক ছিলেন, কিন্তু মানে একদম মিষ্টি খেতে ভালোবাসতো ভীষণ, কিন্তু শেষের দিকে একটু কন্ট্রোল করতে হয়েছিল, হালকা একটু সুগার হয়েছিল বলে, কিন্তু বাবা শেষ দিন অবধিও একদম সোজা, মানে বাবার ওই যে চেহারা সিনেমায় দেখেছো, বাবা ওই রকমই ছিলেন, সোজা, মানে একটু ঝুঁকে পড়েননি বা কিছু। এবং সেটা সব দিক থেকে, নিজের সিদ্ধান্তের দিক থেকেও,
শরীরের দিক থেকে। হ্যাঁ, তার কারণ তুমি ভাবো না, একটা অভিনেতা যে অভিনয় করে যা ইনকাম করতো, বিশেষত তখনকার কালে বলছি, সেইটাতে তখন তারা যথেচ্ছ খরচা করে ফেলতো। অনেকের এমন হয়েছে যে পরে খেতে পাচ্ছেন না, ভাড়া বাড়িতে যেতে হয়েছে। হ্যাঁ, আমার বাবার তো কোনো পেনশন নেই, কিন্তু বাবার 10টা বছর যে বেঁচে ছিল, বাজারে একটা টাকা কেউ বলতে পারবে না ধার বাকি আছে বাবার, কিন্তু কি করে চালিয়েছে। তাহলে এরকমই বাবা। আর আমার মারও খুব অবদান আছে। একটা বিরূপ ঘটনা বলবো না, মানে একটা মানে কি অনাকাঙ্ক্ষিত ঘটনার মধ্যে দিয়ে কমল মিত্র নিজেকে সরিয়ে নিলেন সিনেমা জগৎ থেকে, তো সেটা যদি আপনি বলেন। যে না, অ্যাকচুয়ালি দুটো কারণ। একটা হচ্ছে বাবা ফিল করতে থাকছিল যে বাবার পাশে দাঁড়িয়ে যারা অভিনয় করে সব এক এক করে চলে গেছে। অসিত বরণ বাবার খুব বন্ধু ছিল, উনি মারা গেছেন। ভানু ব্যানার্জি অনেক ছোট, ভানু কাকা, তারপরে উত্তম কুমার, জহর রায়, তারপর স্টলওয়ার্ড যারা আগেকার ধরো, তো তারা তো চলেই গেছেন। ছবি বিশ্বাস, নরেশ মিত্র, তারপরে জহর গাঙ্গুলি। আশেপাশে অভিনয় করার লোক কমে যাচ্ছে, যে কাদের সঙ্গে গিয়ে অভিনয় করব, হাতে গোনা লোক, এটা একটা ছিল। আর তাছাড়া যেটা আরেকটা, বাবা তো বাবা একদিন স্টুডিওতে অভিনয় করতে ঢুকছে কোনো একটা শুটিংয়ের কাজে, হঠাৎ শুনতে পেলো পেছনে দুজন নবাগত আর্টিস্ট আর কি বলতে বলতে ঢুকছে, সামনে এক ভদ্রলোক যাচ্ছেন, তিনি খুব নামকরা পরিচালক ছিলেন, আমি নামটার এখন বলছি না। তাকে দেখিয়ে নিজেদের মধ্যে বলছে যে ওই ভদ্রলোক কে যাচ্ছে রে। তো এইটা বাবাকে খুব ধাক্কা দিয়েছিল যে আমার থেকে সেই পরিচালক আর 1000 বছরে তৈরি হবে না যে ছিলেন। হ্যাঁ হ্যাঁ। তো বাবা তখন মনে হলো যে আরে ও তো আমার থেকেও সিনিয়র, আমার আগেও তো ও ক্যামেরাম্যান হিসেবে শুরু করে পরে ডিরেক্টর হয়েছেন, তো তাহলে ওকে যদি আজকে এটা বলে তাহলে দুদিন বাদে তো আমাকেও বলতে পারে। হ্যাঁ, আমাকেও। আর আরেকদিনও বাবা স্টুডিওতে শুনছে কয়েকজন বসে গল্প করছেন, এ বলছেন যে অহেন্দ্র চৌধুরী আর মানে ফিল্মের জন্য কি করেছেন, শিশির ভাদুরী কি করেছেন, কিছুই তো এনারা করেননি। এই রকমটা শুনে বাবার মনে হলো যে যেখানে অভিনয় মানে এই শিল্পেরই কোনো কদর নেই, সেখানে আর থেকে করব কি। মানে যে অহেন্দ্র চৌধুরী শিশির ভাদুরী সম্পর্কে লোকে এই কথা বলতে পারে, তাহলে কমল মিত্র তো মানে তার কাছে অনেক ছোট। বাবা তো নিজেকে মনে করছে যে আমি তো সত্যি অনেক পরে তো ওদের নিয়ে যদি এই কথাটা বলতে পারে তাহলে আমাকে নিয়ে কি কথা বলবে, সেখান থেকে মনটা ভেঙে গেল। হ্যাঁ, সেটাতেই বাবা এই দুটো কারণেই বাবা স্থির করলো যে আমি একদম ছেড়ে দেবো। আর বাবার মনে এতটাই দৃঢ়তা ছিল, বাবা যেটা মনে করবে বাবা সেটা করবে। বাবার মানে কোনো তুমি মানে বাবাকে ঠলাতে পারবে না। তো বাবা যে ঠিক করেছে ছেড়ে দেবে, হুকুম নড়বে না। তো বাবা সেই ছেড়ে দিল। তারপরে কোনো অফারই তো বাবা, আমি বললাম কোনো অফারই আর পেয়েছেন। কেন, বাবা তো তখন পুরো সক্ষম। বাবা তখন 70 বছর বয়স, তারপরেও 10 বছর বেঁচে ছিলেন। বাবা পুরো কর্ম করার ক্ষমতা বাবার তখন আছে, বাবা ছেড়ে দিয়েছেন। শারীরিক সক্ষমতা থাকা সত্ত্বেও একদম ছেড়ে দিলেন। এবং ছেড়ে দেওয়ার পরে এই টাইমটা তখন তো উনি মানে আর কোনো কাজ মানে বাড়িতে কিভাবে সময় কাটাতেন? তারপর বাবা বই পড়ে। বাবার তো মানে আমাদের লাইব্রেরি খুব ভালো ছিল, পরিমাণটা আরো বেড়ে গেল আগের থেকে। আর বাবা একটা ফ্ল্যাশব্যাক বলে বই লিখেছিল, সেটারও একটা গল্প আছে। বাবাই পুরোনো দিনের, হ্যাঁ সেটা কেন লিখেছিল, বাবা খুব এই পুরোনো দিনের গল্প তো সবার সঙ্গে করতো। তা এইবারে সৌমিত্র কাকু খুব বাবাকে বলতো যে কমলদা তুমি এগুলো লেখো, এগুলো লিখে রাখো, এগুলো পরে কিন্তু মানে সৌমিত্র বাবুই ওনাকে মানে ইয়ে করেছিলেন যে লিখুন আপনি। তো বাবা লিখেছিল, কিন্তু আনফরচুনেটলি সেই বই পাবলিশারটাই 3-4 বছর বাদে খুঁজেছি কিন্তু পাইনি। হ্যাঁ, পাবে না, তার কারণ ওই পাবলিশারই তো উঠে গেছে না অতদিন আগে। এটা ধরো আমি বলছি 80s এর কোনো সময়, তো হয়তো 86, 87 এরকম একটা সময় হবে। তো ওই জন্য বইটা বাজারে আর পাই যাবে না। তো ওই বাবার যে নানা রকম অভিনয়ের গল্প টল্প এইগুলো যে বাবা বলতো আমাদের, সেইগুলোই বাবা লিপিবদ্ধ করেছিল। আমাদের তখন বিয়ে হয়ে গেছে সেটাই। কিন্তু আমি যেটা বলতে ভুলে গেছি সেটা বলি, বাবার সম্বন্ধে আরেকটা জিনিসও আছে। বাবা তো খুব পড়াশোনা করতো। তো বাবার একটা ধারণা ছিল যে যদি তুমি ভালো অভিনেতা হতে চাও তাহলে তুমি শুধু অভিনয় করলে হবে না, তোমার পুরো কস্টিউম, মেকআপ জ্ঞান থাকতে হবে, হ্যাঁ পুরো ম্যাচ করে করতে হবে। তো বাবা সেই জন্য চেষ্টা করতো প্রত্যেক বইয়ে আলাদা আলাদা সব মেকআপ করতে। তো বাবা চিন্তা করতো সেই নিয়ে, কেন আমরা অনেক দেখেছি যে আমাদের বাড়িতে মেকআপ ম্যান এসে বাবাকে মেকআপ করাচ্ছে, বাবা হয়তো ফটো দিয়ে বলে দিচ্ছে যে এই রকম বইয়ে এই মেকআপ করবে। যেরকম এই দুটো একটা ডিজাইনের ক্ষেত্রে খুব পার্টিকুলার ছিলেন। কি নাটক
কি সিনেমা, সিনেমা দু জায়গাতেই। সবই, হ্যাঁ। তো ওই রকমই আমি বলছি তোমাকে, দুটো এক্সাম্পল দিতে পারি এক্ষুনি। একটা হচ্ছে শেষাঙ্কতে বাবা যে উকিলের পাঠ করেছিল, বাবা ওটা আমার ঠাকুরদার ছবি অ্যালবাম থেকে খুলে মেকআপ ম্যান ফরাদ কাকাকে দিয়ে বলেছিল আমাকে এরম মেকআপ করে দেবে, ওটা আমার ঠাকুরদার চেহারা ওই রকম। মানে চেহারা তো আলাদা ছিল ঠাকুরদার, কিন্তু মানে মেকআপটা ডিজাইনিংটা যেন এরকম একদম কিছুটা ওই রকমই গোঁপ ছিল, ওরমই সাদা থাক থাক চুল ছিল। আর ওই যে ঘড়িটা বাবার গলায় আছে, ইউটিউবে আছে দেখবে, ওটা অ্যাকচুয়াল সোনার ঘড়ি, ওটা আমার ঠাকুরদার ছিল। মানে উনি কোর্টে যেতেন ওটা লাগিয়ে যেতেন। সেরকমই মায়ার সংসার বলে একটা বই করছে বাবা যখন, সেই সময় বাবা অটোবায়োগ্রাফি একটা পড়ছিলেন, স্ট্যানিস্লাভস্কি যে রাশিয়ান যিনি ছিলেন থিয়েটার পার্সোনালিটি, ওনার জীবন। বাবা তখন ওনার চেহারাটা ছবিটা দিয়ে মেকআপ ম্যানকে বলেছেন আমার এরম চেহারা করে দাও। আমার বইটায় আছে ছবিটা, পাইপ নিয়ে মাথায় পুরো টাক, ওটা স্ট্যানিস্লাভস্কির ওইরকমই দেখতে। তাহলে এই আমার বাবা কমল মিত্র এটাই হচ্ছে এখন ফ্ল্যাশব্যাক, তো আমরা পাচ্ছি না এখন আপাতত। আপনি এখন মানে এই যে বইটা, এইটা আমি কেন লিখলাম বলি, এটারও একটা গল্প আছে। এইটা লেখার কারণ হচ্ছে আমি কিছুদিন ধরেই দেখি সোশ্যাল মিডিয়াতে বলো, ফেসবুকে বলো, ইউটিউবে বলো, বাবার সম্বন্ধে বেশ চর্চা হয়। আর সত্যি কথা বলছি আমার খুব ভালো লাগে, কেননা আমার বাবা এতদিন বাদে লোকে মনে রেখেছে, তার অভিনয় ভালো লাগছে। আমিও দুটো ভিডিও করেছি ওনাকে নিয়ে। তো সেই সব যে আমি দেখছি তা না, কিন্তু যেগুলো দেখি আমার ভালো লাগে। তো কিন্তু আমি দেখি যে যে ছেলেগুলি করছে তারা তো বাচ্চা ছেলে, তারা তো সত্যি আমার বাবাকে দেখেনি। তো অনেক কিছু একটু ভুল তথ্য যেটা হচ্ছে এবার সেটাই সার্কুলেট হয়ে যাচ্ছে না, একজনের থেকে আরেকজন জানছে, একজন। হ্যাঁ, তা আমার মনে হচ্ছিল, আমি এক একটাতে কমেন্টও করেছি তাতে, যে মানে এটা ভুল হচ্ছে বা কিছু কমেন্টও করেছি। কিন্তু আমার মনে হতো যে কিভাবে আমি লোককে একটু জানাই যে আমার বাবা আসলে কিরম মানুষ ছিলেন। বাবা খুব বন্ধুবৎসল, আমোদে, আন্তরিকভাবে, মানে বাবা সবাইকে নিতে পারতেন। সেখান থেকে আপনার এই লেখার তাগিদটা, মানে সেটা একটা। তারপরে আরও হচ্ছে যে বাবা সব জায়গায়, অনেক জায়গায় দেখি ওটা টাইপ অভিনেতা ছিলেন, তা বাবা ছিলেন না। বাবা বহু ধরনের চরিত্র করেছেন, কিন্তু সেই সব ফিল্ম নষ্ট হয়ে গেছে। এখন যে ছবিগুলো দেখা যাচ্ছে সেই ছবিগুলোই তো সব রাগী বাবা, মেজাজি বাবা, মানুষের কাছে পৌঁছে গেছে যে কমল মিত্র মানে তা তো নয়, কিন্তু সেটাও তো জানানোর দরকার। কত ভার্সেটাইল অ্যাক্টর ছিলেন উনি। হ্যাঁ, তো এইসব যখন আমার চিন্তার মধ্যে, হঠাৎ করে আমার ওই কলেজ স্ট্রিটের প্রেসিডেন্সি কলেজের উল্টো দিকেই দাশগুপ্ত হেরিটেজ বুক স্টোর আছে। তো ওই দাশগুপ্ত, ওনার অরবিন্দ বাবু যিনি এখন, হ্যাঁ, তো অরবিন্দ বাবুর সঙ্গে আলাপ। উনি তখন আমায় হঠাৎ প্রথম আলাপেই বললেন যে আপনি আপনার বাবাকে নিয়ে লেখেন না কেন? আমি তো কোনোদিন কিছু লিখিনি, বাবাকে নিয়ে লিখবো, কি লিখবো? তো তখন উনি বলেন আপনি লিখুন, আমি ছাপাবো। তো বাড়ি এসছি এসব চিন্তা করতে করতে, আমার হাজব্যান্ড বলছে যে তুমি একটা কাজ করো, তোমার তো ইচ্ছেই সবাইকে জানানো তোমার বাবা কেমন ছিলেন, মানুষ কিরম, তুমি এই সুযোগটা ছেড়ো না, কেননা নতুন বই লিখলে পাবলিশার খুঁজে পেতে লোকে দিন কেটে যায়। আর তোমায় পাবলিশার বলছেন, এত নাম করা একটা স্বনামধন্য পাবলিশার। তো আমি তখন চিন্তা করে দেখলাম যে বাবা তো অভিনয়ের পরই বাড়ি চলে আসতেন, বাবা বাজে গল্প করতে থেকে যেতেন না, আমি তো আগেই বললাম। তো বাবাই নানা মজার গল্প আমাদের বলতেন, সেই গল্পই বাবা ফ্ল্যাশব্যাকেও লিখে গেছে তার অনেক। তো আমি ওইগুলো আমার অনেক মনে আছে। আমার দিদিরও কিছু মনে ছিল, দিদিও আমায় মনে করিয়ে দিয়েছে। হ্যাঁ, আমি তখন মানে আমার হাজব্যান্ড বললেন যে দেখো, শুধু তো তোমার বাবা হিসেবে তো লিখলে হবে না, কেন ওনাকে অভিনেতা হিসেবেই চেনে, ওর অভিনয় ভালোবাসে বলেই আজকে এত লোক জানতে চাইছে ওনার সম্বন্ধে, তো তুমি ওইটাও লিখতে হবে। তখন আমি গেলাম, হঠাৎ মনে হলো যে বাবা তো নন্দনের সব বই দিয়েছে, একটু গিয়ে দেখি তো, ওদের গিয়ে পরিচয় দিলাম। তো ওনারা বললেন যে হ্যাঁ নিশ্চয়ই, আপনি লাইব্রেরি যখন ইচ্ছে হয় আসবেন। তো ওদের তো বিশাল বড় লাইব্রেরি, আমার ধারণা ছিল না। তো সমস্ত বই আমায় নামিয়ে নামিয়ে দিতে থাকলেন, আমি বাবার সম্বন্ধে যতটা পেরেছি সেখান থেকে নিয়েছি। কিন্তু সেখানেও আমার মজার ঘটনা, একজনের সঙ্গে আলাপ হলো, উনি খুব নামকরা সাংবাদিক, প্রবীণ আর কি। তা আলাপ করিয়ে দিয়ে বলছেন যে ইনি হচ্ছেন কমল মিত্রর মেয়ে, ওনার উপর একটা বই লিখবেন, তো কিছু ইন্টারভিউ আছে কিনা জানতে। উনি বললেন যে আপনি তো আপনার বাবার বিশেষ কিছু পাবেনই না এখানে। হ্যাঁ, বলছে যে আমি যে কেন পাবো না, বলে না ওনার ইন্টারভিউ দুটো কারণে, এক তো উনি ইন্টারভিউ দিতে চাইতেন না, আর দ্বিতীয়ত ওনার সামনে দাঁড়াবার মতো ক্ষমতা খুব, ওনার এত পার্সোনালিটি খুব কম লোকের আছে,
নলেজেবল পারসন ছাড়া ইন্টারভিউ হ্যাঁ দেনও না। দিতেনও না। তো তখন আমি ওই তো বাবা কেন দিতে চাইতো না, কেন অনেকটা বাবা একটা কথা বলতো আর বাবা কাগজে দেখতো তার অন্য, তো অনেক মানে একটু মানে ভুল ইন্টারপ্রেট করা হতো ওনার কথা। অনেক না, কিছু কিছু থাকতো হতো। বাবার যেটা পছন্দ হতো না, মানে একটু বাড়া কমার ব্যাপারটা থাকে। তো এই কারণে তো সেই থেকে আমার এটা লেখা। তো এইবারে আমি যে লিখেছি আমি তার মধ্যে আমার বাবা হিসেবে কীরকম সেও লিখেছি, আর বাবার নাটকের জীবনে মানে ধরো তখনকার দিনে একটা কম্বিনেশন নাইট বলে একটা জিনিস হতো, সেই কম্বিনেশন নাইটে নানা অভিনেতা অভিনয় করতেন, কিন্তু সেটা এক রাত্রিরের জন্য হতো। তো হল মালিক, সেটা এখনকার দিনের মানে দর্শক বন্ধুরা হয়তো জানবেনই না, সেটা কম্বিনেশন নাইট মানে বিশাল ব্যাপার। হ্যাঁ, একদিনের জন্য হল কর্তৃপক্ষ একটা পুরনো বই সিলেক্ট করতেন, এবারে এক একজন এক একটা পাঠ করবে, একটা শোতে এতজন স্টলওয়ার্ডকে দেখা। হ্যাঁ, আর একদিনের পারিশ্রমিক দিয়ে। তো এক একদিন এক একজন, তো সেই জন্য কারোরই বিশেষ পাঠ মুখস্থ নেই। আবার ধরো একদিন বাবা হয়তো শাহজাহানের পাঠ করছে, শাহজাহানে, কোনো দিন আবার যশবন্ত সিংহ করছে, একদিন আরো করলেন আওরঙ্গজেব, এরকম নানা বইয়ে। তো এই তাতে নানা মজার ঘটনা, পাঠ ভুলে যা, আমার বাবাও পাঠ ভুলে গেছেন, সে গল্পও আমি লিখেছি এখানে। তারপরে এই যে শুটিংয়ে নানা রকম মজার ঘটনা ঘটেছে, এই যে ছবি বিশ্বাসের সাথে কলকাতার বাইরে গিয়ে বাবার শুটিংয়ে নানা মজার ঘটনা, তারপর ঝিন্দের বন্দি করেছে বাবা এতে মিনারভাতে, তো বাবা করেছিল ধনঞ্জয় সর্দার আর ছবি বিশ্বাস করেছিলেন শঙ্কর সিং। তো ওই তার রিহার্সালের মজার গল্প, এইসব ঘটনাও আমি এই বইয়ে লিখেছি। কমল মিত্রের বায়োগ্রাফি বলতে এই বইটাই, যেহেতু ফ্ল্যাশব্যাকে পাওয়া যাচ্ছে। হ্যাঁ, তাও আমার কাছে পিডিএফ আছে, আমি জোগাড় করেছি, একজনের কাছ থেকে পেয়েছি। হ্যাঁ, তো সেইটা, আর তার থেকে তুমি যেগুলো পাবে না সেগুলো হচ্ছে বাবা কিরম ছিলেন। হ্যাঁ, সেটা আপনি লিখেছেন। হ্যাঁ, সে 6-7টা চ্যাপ্টার যেটা আমি লিখেছি সেটা তুমি পাবে না। যে এই যে আপনার এই বইটার রেসপন্স কিরকম? মানে খুব ভালো, মানে ওনারা তাই বলছেন, খুবই ভালো, মানে লোকে এখনো তার মানে বাবাকে ভালোবাসে, কারণ এটা তো আমার জন্য না, এটা আমার বাবার জন্য। আর এই যে ছবিটা, এটারও কিন্তু একটা মজার গল্প আছে, সেটা আমি বইয়ে লিখেছি, আমি সেটা বলছি না, কিন্তু এই ছবিটা বাবার এখনো নন্দনের ফার্স্ট ফ্লোরে অল্প কয়েকজনের ছবি আছে, তার মধ্যে এই ফটোটা আছে। আচ্ছা, বাবার। তো মানে এই বইটা ছাড়া আর বাবার স্মৃতি কিভাবে রক্ষা করছেন? মানে এটাই তো, এটাতেই তো সবাই জানতে পারবে আসল আমার বাবা কেমন ছিলেন। আমার তো আর কিছু না, সবাইকে জানানোর ইচ্ছে যে আমার বাবা আসলে কিরম মানুষ ছিলেন। এটা অনেক বড় কাজ আপনি করলেন, যে ওনার মানে ওই বইটা পাওয়া যাচ্ছে না, তারপরে নতুন ভাবে এটাতে আরো অনেক কিছু অ্যাড করা হয়েছে। আর এতে আমি প্রচুর বাবার ছবি দিয়েছি, বাবার ছবি। আর বাবা আমাদের 3 ভাই বোনকেই যখন আমরা মানে সময় পেত, বাবা একটা করে পোস্ট কার্ড লিখতো, এটা বাবার স্বভাব ছিল, চিঠি লেখা। তো বাবা আমার এরকম অনেক বাবার লেখা, হাতে লেখা চিঠি আছে, খুব মজার। তো একটা বাবার হাতে লেখা একটা চিঠি আমি এরকম এর মধ্যেই ইয়ে করে দিয়েছি। হ্যাঁ, তো যদি শুনতে চাও আমি পড়েও দিতে পারি, এটা মানে খুব মজার ঘটনা, ছবি তুলে নেব, ওটা আমি পরে। হ্যাঁ, তো এই আর কি, তো নানা রকম ঘটনা দিয়ে। এই মানে কমল মিত্র সম্পর্কে অনেক কিছু আপনি বলেন, এবার আপনার সম্পর্কে কিছু বলুন। মানে আপনার পরিচয়টা তো আমরা মানে একদম শেষে এসে করছি। হ্যাঁ, আপনি চন্দনা ঘোষ, এবং মানে আপনি কি হাউসওয়াইফ নাকি আপনার? না, আমি শিক্ষকতা করেছি স্কুলে অল্প দিনের জন্য, কিন্তু আমার হাজবেন্ড একটা মাল্টিন্যাশনাল কোম্পানি, উনি চার্টার্ড অ্যাকাউন্টেন্ট। তো আসলে কি হয়েছে, ওনার ওই কাজের সূত্রে বিদেশ যাওয়া বহুবার হতো, তো আমিও তখন কাজ ছেড়ে দিয়ে ওনার সঙ্গে নানা দেশ বিদেশ ঘুরেছি। এখন সেইগুলো নিয়ে ট্রাভেলগ লিখি, ওই নানা ক্লাবের ম্যাগাজিনে বেরোয়। আর আমি এমনি পড়েছি ডায়াসেশন স্কুল, বাড়ির উল্টো দিকে। কলেজ করেছি লেডি ব্রেবোর্ন কলেজে জিওগ্রাফি অনার্স নিয়ে, আর মাস্টার্স করেছি ক্যালকাটা ইউনিভার্সিটির থেকে। আপনার একটাই মেয়ে? আমার একই মেয়ে। আর তো আমি সেই জন্য এইসব মানে আমার ওটা শখ, ওই ট্রাভেলগ লেখা, কিন্তু সেটা ইংরেজিতে। তো এই প্রথম বাংলায় বাবার জন্য এই বইটা আমার লেখা। না, এটাই মানে আপনার এখন শ্রেষ্ঠ আর কি বাবার জন্য। আর আমার সম্বন্ধে এইখানেও তুমি পাবে, মানে অবশ্যই দেখবো। খুবই ভালো লাগলো আপনার সঙ্গে কথা বলে, এরকম একজন মানুষের মানে। আর এই বইটার ওই পাবলিশারের নাম্বারটা দিয়ে দিও তোমাদের ওখানে, যদি হ্যাঁ, আমি ছবিটা দিয়ে দেবো, যদি কেউ কিনতে চান তাহলে নিতেই পারেন। আমারও ভালো লাগলো তোমাদের সঙ্গে কথা বলে, একদম আমারও খুব ভালো লাগলো। তো আমরা আজকে বিখ্যাত অভিনেতা কমল মিত্রের ছোট কন্যা শ্রীমতী চন্দনা ঘোষের সঙ্গে কথা বললাম। তো দিদির কাছ থেকে জানলাম
স্যারের জীবনের, অভিনয় জীবনে, তার ব্যক্তিগত জীবনের নানা কথা দিদি আমাদের সামনে তুলে ধরলেন। তো দিদিকে অসংখ্য ধন্যবাদ জানাই আমাকে সময় দেওয়ার জন্য, আর এত কথা, এত জানা অজানা তথ্য আমাদের সামনে তুলে ধরার জন্য। তো আজকের মতন আমরা এখানেই শেষ করছি। দিদি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। হ্যাঁ, তুমিও ভালো থেকো। তো আজকের মতো এখানেই শেষ করছি। ভালো থাকবেন সবাই, আবার দেখাবে পরের ভিডিওতে। আর দর্শক বৃন্দকেও আমার নমস্কার। আর যারা এখনো আমার বাবার অভিনয় ভালোবাসেন তাদের তো আমার সশ্রদ্ধ প্রণাম, নমস্কার জানাচ্ছি, ভালোবাসা।